নমস্কার। অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। এতদিন ধরে আপনারা শুনে আসছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি। সেই ছোট্ট সত্যবতী যাকে কন্যাকালে গৌরী দান করেছিল রামকালী কবিরাজ, সে বড় হয়ে ঘর সংসার করল, কলকাতায় এসে বাসা নিয়ে ছেলে মেয়েকে মানুষও করল। ছোট্ট সুবর্ণকে ঘিরে আবার গড়ে উঠল সত্য ও নবকুমারের সংসার। সুহাসকে নিজের মনের মতো করে মানুষ করল সত্যবতী। সুবর্ণকে মানুষের মতো মানুষ করতে চায় সত্য। সত্য স্বপ্ন দেখে সুহাসের মতো একদিন অনেক বড় মানুষ হবে তার সুবর্ণ। কিন্তু সে স্বপ্ন কি সত্যি হবে? জানতে হলে শুনতে হবে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের আজকের অন্তিম পর্ব। আজকে আপনাদের জন্য রইল আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের অন্তিম পর্ব। ছেলের বিয়ের জন্য মনটা প্রস্তুত ছিল না, কিন্তু প্রস্তুত করে ফেলার পর হঠাৎ অনুভব করলো সত্য খুব খুশি খুশি লাগছে। ছেলের ওই পুলক গোপন করা লাজুক লাজুক মুখটা ভারী কৌতুকজনক। মাঝে মাঝে বিয়ে সংক্রান্ত এক একটা কথা বলে ফেলে সেই পুলকটা দেখে নিচ্ছে, আর মনে মনে মুখ টিপে হাসছে সত্য। সত্যর মনের উপরে যে অনেকগুলো বয়সের ভার জমেছিল, তার থেকে কি কতগুলো বছর ঝরে পড়ে গেল। তার ইদানিংয়ে স্তিমিত আর তিক্তস্বাদ দিনগুলো যেন চাপা পড়ে যাচ্ছে। মধুর এক কৌতুক রসে চঞ্চল হয়ে উঠছে দিনের চেহারা, রাতের চিন্তা। বিয়ের গোছগাছের সঙ্গে সঙ্গে এ কথাও ভাবতে শুরু করেছে সত্য। সম্পর্কে এমন কাউকে দেখতে পাচ্ছি না যে ওদের ফুলসজ্জের ঘরে আড়ি পাতবে। সত্যর সঙ্গে যে সম্পর্কটা বড়ই সাংঘাতিক, একেবারে মা বলে কথা। তবু ভাবতে থাকে সত্য, তাদের বারুইপুরের বাড়ির যে ঘরটায় বরকনের ফুলসজ্জে হবে, সেই ঘরের জানলায় দরজায় কোথাও একটা ছ্যাঁদা করে রাখতে হবে। কেউ কি আর সেটা কাজে লাগাতে পারবে না? সত্যর বাপের বাড়ির অনেকেই তো আসবে। এই চিন্তাতে মনটা যেন উৎসাহে উদ্বেল হয়ে উঠেছে। প্রথম সন্তান যদি মেয়ে হতো, হয়েও তো ছিল, থাকলো না তো। তাই যদি থাকতো, কোন কালে তার বিয়ে থাওয়া হয়ে যেত, শাশুড়ি হয়ে যেত সত্য। কিন্তু সে ঘটনাটা ঘটে উঠতে পায়নি। এতখানি বয়সে সত্যর এই প্রথম কাজ, আর সে কাজ কন্যাদায় উদ্ধার নয়, ছেলের বিয়ে। ছেলের মামার বাড়ি থেকে সবাইকে না এনে ছাড়বে নাকি সত্য? কারুর ওজোর আপত্তি শুনবে না। নবকুমার যে আবার ঠিক এই সময় চলে গেল, তা নইলে এখনই তাকে দিয়ে নেমন্তন্ন পত্র লিখিয়ে ফেলতো সত্য। দিন স্থির করে পাকাপাকি নেমন্তন্ন করবার আগে একখানা জানান চিঠি দিতে হবে বই কি। জানানো কোথায় বিয়ে হচ্ছে, কি বৃত্তান্ত, তাছাড়া তাদের একটু প্রস্তুত করেও রাখা। ছেলের বিয়ে বলে ব্যাপার, অন্তত 5-7 দিন তো থাকতেই হবে সবাইকে। সারদাকে তো অবশ্যই আসতে হবে। বর্দার দ্বিতীয় পক্ষকেও আসতে না বললে ভালো দেখাবে না। রাসুর আরও সব ভাইদেরও বিয়ে হয়েছে, তাদেরও বলা দরকার। নতুন ঠাকুমা এখনো রয়েছেন শীতেই সিঁদুর নিয়ে, ভাগ্যবাণী এ ওরেনি। কিছু না পারুন, বসে বসে এ লক্ষণগুলো করতে পারবেন তিনি। মায়ের জন্য একটা নিঃশ্বাস পড়ল সত্যর। ওদের থেকে কত ছোট ছিলেন মা, অথচ কতকাল হলো হারিয়ে গেছেন। আর যদি মা থাকতেন। একটুক্ষণ চুপ করে বসে থেকে আবার মনে মনে তালিকা গড়তে লাগলো সত্য। ছেলেপুলের সংখ্যা যে এখন তার বাপের বাড়িতে কটি, কার কতগুলি, সেসব সঠিক জানে না ভেবে মনে মনে লজ্জিত হলো। ভাবল এমন কৌশল করে লিখতে হবে যাতে কেউ না সত্যর সেই অজ্ঞতাটি টের পায়। তুরুর সঙ্গে ঠাট্টা তামাশার সম্পর্কের আছে অবশ্যই একজন। সেজন হচ্ছে বর্দার বড় ছেলে বন্ধুর বউ, যার বিয়ের সময় সত্যকে নিয়ে যাওয়ার জন্য অনেক বলকাওয়া করেছিল রাসু। কিন্তু সত্যর তখন শোচনীয় অবস্থা, সুবর্ণ জন্মাবার পরের অবস্থা সেটা। প্রায় শয্যাগত সত্যর বিয়েবাড়ি যাওয়ার সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। তাছাড়া মনেও সে উৎসাহ ছিল না।
বড়দা বড় বউ অবশ্যই সত্যর সে ত্রুটি ধরবে না। সত্যকে সত্যিকার ভালোবাসে ওরা। এ কথা সে কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা অপ্রাসঙ্গিক কথা মনে পড়ে যাওয়ায় একা একাই হেসে উঠল সত্য। মনে পড়ে গেল সেই সারদার ঘরে শেকল তুলে দিয়ে জব্দ করার কথা। সত্যি কি হাদাই ছিল সত্য তখন। পরে একদিন সে কথা তুলে হাসি ঠাট্টা করেছিল সারদা। যেবার সত্য প্রথম সন্তান হতে গিয়ে বাপের বাড়ি অনেক দিন ছিল, তখন আর সারদা বয়সের পার্থক্য ধরত না, ননদ ভাজ সম্পর্কটাই দেখত। সারদার কাছে অনেক ধরনের সাংসারিক গল্প শুনেছে তখন সত্য। মাঝে মাঝে তর্ক তুলেছে, মাঝে মাঝে প্রতিবাদ। সারদা বলেছে, আচ্ছা বাবা, দেখব পরে তোমার এই এক বজ্ঞা বুনমি কেমন বজায় রাখতে পারো। সংসার এমন জাতা না, মুগ মসুর অরহর ছোলা সব এক করে পিষে ছাড়ে। সত্যকে কি সত্যই পেশায় করতে পেরেছে সংসার? মাঝে মাঝে নিজেই ভাবে সত্য। কিন্তু সত্যর মনটা এখন উদ্বেল। ওসব ভাবনা এখন দাঁড়াচ্ছে না। এখন সত্য ভাবছে, তখন নিত্যানন্দপুরের সংসারটা কি ভালোই ছিল। সে বাড়িতে এখন বাবা নেই, না জানি কেমন সেই চেহারাটা সংসারের। নেটুর কথা ভেবেও দুঃখ হয়। আবার কোথায় যে আছে এসে এখন। সেই একবার কদিনের জন্য এসে মায়া বাড়িয়ে দিয়ে পালিয়ে গেল, আর বার্তা নেই। কে বলবে সেই পড়া ফাঁকি দেওয়া নিরীহ নিরীহ ছেলেটার মধ্যে অমন একটা ঘর ছাড়া খামখেয়ালি মন ছিল লুকোনো। নিত্যানন্দপুরের খবর পায় সত্য মাঝে মাঝে বড়দাকে চিঠি লেখে, খুবই দূরে দূরে অবশ্য। বড্ড যখন মনটা কেমন করে তখন। রাসুর উত্তরগুলো অবশ্য সংক্ষিপ্ত, তবু খবরগুলো দেয়। রামকালী তো চিঠি লিখলে উত্তরই দেন না। একবারই শুধু লিখেছিলেন, পত্র না পেলে দুঃখিত হয়েও না। কিন্তু কেন সেই না পাওয়ার অবস্থা ঘটবে তা লেখেননি। সত্য বোঝে ইচ্ছে করে আর লিখবেন না চিঠি, মায়ামুক্ত করছেন নিজেকে। তবু ছেলের বিয়ে উপলক্ষে বাবাকে একবার পায়ের ধুলো দিতে আসতে বলবেই সত্য। বলবে, বাবা আপনার আশীর্বাদ না পেলে ওদের বিয়েটাই তো বৃথা। ছেলের বিয়ে উপলক্ষ করে চিত্তসমুদ্রের অনেক নিচের ঢেউ উপরে উঠে আসছে সত্যর। অনেক ধুলোর স্তরে চাপা পড়ে যাওয়া অনুভূতি তীব্র হয়ে সাড়া তুলছে। একদা যে পুণ্যি সত্যর প্রাণের বন্ধু ছিল, সেই পরম মূল্যবান কথাটাও যেন ভুলতে বসেছিল সত্য। কতকাল কত যুগ যে দেখা হয়নি। অথচ বেশি দূরে থাকে না পুণ্যি, শ্রীরামপুরে তার শ্বশুর বাড়ি। নৌকোয় চেপে বসতেই যা দেরি, এক দণ্ডেই পৌঁছে যাওয়া যায়। সত্য কখনো ভাবেনি যাওয়া যায়, পুণ্যিও কখনো ভাবেনি আসা যায়। তা সত্য অবশ্যই না পারে ভাবতে। পুণ্যির শ্বশুর বাড়িটা কুটুম বাড়ি, মেলায় লোক তাদের, বিনা উপলক্ষে যাওয়ার কথাই ওঠে না। কিন্তু সত্যরে বাসা বাড়িটাই তো সে বাধা নেই। পুণ্যি তো একবার কালী দর্শনের ছুতোয় আসতে পারত। আসল কথা, সংসার মানুষকে চেপে পিষে ফেলে, বিশেষ করে মেয়ে মানুষকে। তার ভিতরকার যা কিছু মাধুর্য, যা কিছু কোমলতা, যা কিছু ছাঁচ, সব যেন ঘষে খইয়ে ভোঁতা করে শুকিয়ে চারটি ধুলোবালি করে ছেড়ে দেয়। নইলে পুণ্যির বৈধব্য সংবাদেও তো একবারও দেখা করে উঠতে পারেনি সত্য। পুণ্যিকে আনতেই হবে তুরুর বিয়েতে। হঠাৎ মনটা ভারী চঞ্চল হয়ে ওঠে। একটা দোয়াত কলম আর একখানা কাগজ নিয়ে পুণ্যিকে চিঠি লিখতে বসে সত্য। শ্রীচরণ কমলেশু পাঠই দেয়, যতই হোক পিসি। তুরুর বিয়ের সংবাদ জানিয়ে আবেদন জানায় পিসি যেন ছেলে, ছেলের বউ ও মেয়েদের নিয়ে নিশ্চয় করে আসার ব্যবস্থা করে। সম্মতিপত্র পেলেই আনতে লোক পাঠাবে সত্য। লোক পাঠাতে হবে বই কি, নইলে অত দূর কুটুম্ব আসবে কেন? সমাজ সামাজিকতার মধ্যে বন্ধুত্ব কথাটা আর কোনো মূল্য নেই। চিঠি লেখা হলেও এখন ডাকে দেওয়া চলবে না। নবকুমার এখন অনুপস্থিত, তাকে না দেখিয়ে এত কর্তাত্তি ফলানো ঠিক নয়। সংসারে যতই টাকাবুকো হোক সত্য, এসব নিয়মগুলো মানে বই কি। নিত্যানন্দপুরেও নিজে সে বিশদ একখানি পত্রে সবাইকে আহ্বান জানালেও মূল পত্রটা নবকুমারকে দিয়ে লেখাতে হবে।
সেটাই ভব্যতা। বাড়ির শুদ্ধ সকলকে ডালা নিমন্ত্রণ করলেও কাকে কাকে বিশেষ জানাতে হবে তার একটা তালিকা বানিয়ে ফেলে সত্য। এসব কাজ যতটা লিখিত পরিতের মধ্যে হয় ততই ভালো। দৈবাত কারণ নামের লোকে যদি ভুল হয়ে যায় লজ্জার শেষ থাকবে না। নবকুমারের দিকে আত্মীয়ের পাট নেই। দূর সম্পর্কে কে না কে এক পিসি আছে, আর জ্ঞাতি মামাতো ভাইয়েরা আছে। আর তো কখনো কারোর নাম শোনেনি সত্য। আর আছেন শাশুড়ির এক সই, তাকেই তো একবার দেখেছে সত্য। পুজোয় তার নামে শাড়ি যায়, পাল পর্বণে তত্ত্ব যেতে দেখেছে। আর কই, এলোকে সে সব কিছুই পড়শিদের নিয়ে। তবে একটা বড়সড় ঘর এখন হয়েছে, সে ঘর সদূর। সদূর সংসারটি বড্ড ছোট্ট নয়, তা সে ভাবলে চলবে না। ছেলের বিয়ে ব্যাপারটিও তো ছোট নয়। নিজের সেই বাল্য কথা মনে পড়ে যায় সত্যর। কত বড় বড় যজ্ঞ তো এক একটা কাজে, ভাত পইতে, বিয়ে, এসব তো দূরের কথা। ঠাকুমার অনন্ত চতুর্দশী ব্রত উদযাপনে যা ঘটা হয়েছিল সেবার, উফ, ভাত মাছের যজ্ঞী নয়, সবই লুচি মিষ্টির ব্যাপার। তবু সে কি কাণ্ড! ভিয়েন জুলি কেটে উনুন বানিয়েছিল। হালুইকর ঠাকুরদের একটা মেলাই বসে গিয়েছিল। মাছের অভাব পূরণ করতে দই, ক্ষীর, ছানার পায়েসের নদী সমুদ্র বইয়ে দিয়েছিলেন রামকালী। মিষ্টির পাহাড় বানিয়েছিলেন। যজ্ঞী ভাবতে গেলেই সেই সব দৃশ্য চোখের ওপর ভেসে ওঠে। উৎসব মনে করতে গেলেই সেই সেকালটার ছবি ফুটে ওঠে। তেমন ধরনের না করতে পারলে মন উঠবে না সত্য। একটু আধটু কথা তুলতে গিয়েছিল সত্য। নবকুমার ভয়ে চোখ কপালে তুলেছে। বলেছে, পয়সা করির জন্য বলছি না, ভগবানের ইচ্ছে পয়সা করির কথা ভাবি না, কিন্তু করবে কে? লোকবল কোথা? কথাই বলে ধনবল, জনবল আর মনোবল, তিনটেই দরকার। আছে তোমার তা? এই ধরনের কথা যে শুনতে হবে সে আন্দাজ সত্যর ছিল, তাই তার প্রস্তুতিও ছিল। অতএব সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল সত্য। ধনবলই জনবলকে ডেকে আনে, আর মনোবল ওই দুটোকেই চালায়। তা সে বস্তু তোমার না থাক, আমার আছে। তোমার তো সব কথাই লম্বা চওড়া, পেল্লা একটা যজ্ঞী ফেদে শেষ অবধি লোক হাসাবে আর কি। সত্য দৃঢ় কণ্ঠে পড়েছিল, লোকই বা হাসাবো কেন? বরাবর যেমন কাজকর্ম দেখে এসেছি সেইভাবেই ভাবতে শিখেছি। লোক হাসবে এ কথা ভাববও না। সত্যি সে কথা ভাবতেই পারে না সত্য, যাতে না কোনো বিশৃঙ্খলা ঘটে সেই প্রতিজ্ঞায় গ্রহণ করেছে সে। কাজটা কলকাতায় করতে পেলে অবশ্যই সুবিধের অবধি থাকতো না। কলকাতা শহরে করি ফিরলে অর্ধেক রাত্রে বাঘের দুধ মেলে, কিন্তু সেই সুখ সুবিধাময় মধুর কল্পনাটিকে সবলে নির্বাসন দিয়েছে সত্য মন থেকে। প্রথম ছেলের বিয়ে বাসা বাড়ি থেকে হওয়ার কথা ভাবাও অসঙ্গত। আর শুধু প্রথম ছেলেই বা কেন, ছেলে মেয়ে কারো বিয়ে এই ভিটের বাইরে দেওয়া উচিত নয়। নান্দিমুখ শ্রাদ্ধ হবে, 7 পুরুষ জলপিণ্ড পাবেন, সে কাজ কি যেখানে সেখানে করতে আছে? তাই দেশের বাড়িটার ওপরই সব ছবি আঁকছে সত্য, সব চিন্তা রাখছে। এই ব্যাপারে সত্যর বন্ধু, উপদেষ্টা, সাহায্যকারী সব হচ্ছে ছোট ছেলে সরল। গ্রীষ্মের ছুটি চলছে, তাই তারও সুবিধে আছে। যখন তখন এই সত্য ডাক পাচ্ছে, খোকা দোয়াত কলমটা একবার পারতো বাবা, কথা কথা মনে এসেছে, এবেলা লিখে নে, নচেত আবার ভুলে যাব। সরল হাসি, তুমি আবার ভুলে যাবে? জ্যেষ্ঠ পুত্রের বিয়ে বিয়ে করে তো তোমার মাথায় রাত দিন রেলগাড়ির ইঞ্জিন চলছে। সত্য হেসে ওঠে, তোর বুঝি হিংসে হচ্ছে? তা তোর বিয়ের সময়ও কম যাব না, মাথায় জাহাজ চালাবো। নমস্কার মা, দেখেই আমার বাসনা মিটে যাচ্ছে। হ্যাঁ, সরলের এই রকমই কথাবার্তা। গুরুজন বলে শিহরিত কলবর কোনো সময় নয় সে। বাবার কথায় অনায়াসে এসে আড়ালে হেসে এসে বলে, বাড়ির কর্তার রায় দেওয়া হয়ে গেল? বলে, যাক, কর্তার কর্তব্য সমাপন করা হয়ে গেছে। সত্য হাসি চেপে বলে, এই পাজি ছেলে, কি কথার কি ছিরি, গুরুজন না? সরল সভয়ের ভান করে বলে, কি সর্বনাশ, তাতে কোনো সন্দেহ দেখিয়েছি আমি? তবে হ্যাঁ, হাসির ব্যাপারে না হেসে থাকতে পারি না আমি।
সরলের যত কথা মায়ের সঙ্গে, রান্নাঘরের জল চৌকিতে বসে হাঁড়ি করা বগ্ন যা পায় একখানা নিয়ে তবলা ঠোকে আর গল্প করে। বুঝলে মা, আজ রাস্তায় এক তাজ্জব গাড়ি বেরিয়েছে। গাড়িও অনাসৃষ্টি, নামও অনাসৃষ্টি, ট্রাম গাড়ি, ঘোড়ায় টানছে। উফ, সেই ট্রাম গাড়ি দেখবার জন্যই কি ভিড়টাই হয়েছে। রাস্তার দুধারে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে পড়েছে। বলে, বুঝলে মা, আজ হেদোর ধারে একটা বন্ধুর সঙ্গে কথা কইতে কইতে হয়ে গেল একচোট। সে বলে কি না বাঙালি জাতটা আর কিচ্ছু হবে না, ভণ্ড আর হুজুকে জাত একটা। চড়ে গেল রাগ, খুব শুনিয়ে দিলাম। সত্য আগ্রহ ভরা মুখে বলে, কি সোনালি? এবার সরল লজ্জিত হয়, হেসে ফেলে বলে, কি আর বললাম, জাতের কলঙ্ক ঘোচাবার চিন্তা নেই। হেসে হেসে নিন্দে করতে লজ্জা করে না? গলায় দড়ি দাওকে, নচেত এ হেদোর জলে দিয়ে ঝাঁপ দাওকে। সন্ধ্যাবেলা রান্নার সময়টা হচ্ছে সত্যর আনন্দের সময়। এই সময়ই সরল এসে বসে। সাধন বরাবরই অন্য ধরনের, চুপচাপ, মুখ বোঝা, লাজু, তাছাড়া একটু বিজ্ঞ। রান্নাঘরে এসে বসার কথা সে ভাবতেই পারে না। এক গ্লাস জল গড়িয়ে খাবার ক্ষমতাও তার নেই। যা কিছু কাজ সরল করে। সরল সত্যর ডান হাত। এখনও ভূমিকালিপি পূর্বপদ, শুধু সংলাপের সুর অন্য। সরল বলে, বাবা তো শুনেছি ভেলভেটের চোগা চাপকান টুপি পরে বিয়ে করতে গিয়েছিলেন। দাদা কি পরে যাবে মা? সত্য তাড়া দেয়, বটে রে ফাজিল কেষ্ট ছেলে, ভেলভেটের চোগা চাপকান পরা সেই মূর্তি তুই দেখেছিস বুঝি? সরল বলে, আহা, পূর্বেই তো বললেছি, শুনেছি। কার কাছে শুনলি শুনি? কেন, পিসির কাছে। পিসির কাছে তোমার ছেলেবেলার কথা, বাবার ছোটবেলার কথা সব শুনেছি। পিসি তাহলে তোর বাপের বিয়ে দেখাচ্ছে? সত্য হাসে, তারপর বলে, তুরু কি পরে বিয়ে করতে গেলে মানায় তুই বল তো? আমি কি বলবো, আর বললেই বা শুনছে কে? চোগা না চাপাও, সেই বেগুন রঙা চেলির জোড়ার পাট তো চাপবেই তার ঘাড়ে। তবে বিয়ে করা মানেই তো সংসার। বাবা, আচ্ছা, তোকে আর বিয়ের মানে ব্যাখ্যা করতে হবে না। সত্য তারা লাগায়, মিষ্টির ফর্দটা বরং শোনা একবার, দেখি শুনতে কেমন লাগছে। ছাদার মিষ্টি আলাদা ধরেছিস তো? কলকাতা থেকে কারিগর যাবে, মিষ্টি তারাই করবে। আজ সরলকে পাঠিয়েছিল সত্য তাদের কাছে পাকা কথা কইতে। সরল সব সন্ধান রাখে। সরল বাড়ি নেই, সাধন তো থেকেও নেই। নবকুমার আর সুবর্ণ আজ কদিনই বাড়ি ছাড়া। দুপুরবেলা হঠাৎ মনটা বড় খালি খালি লাগলো। নেহাত নাকি ফর্দ লেখার উন্মাদনায় মত্ত রয়েছে কদিন সত্য, তাই সুবর্ণর অনুপস্থিতিটা সয়ে গেছে। নইলে সেই কথার রাজা মেয়েটা কাছে না থাকা সত্যর পক্ষে কম শূন্যতার নয়। 10 দিন বলে গিয়ে 12-13 দিন করছে নবকুমার। এদিকে বিয়ের দিন এগিয়ে আসছে। সব সময় মানুষটা দায়িত্ব জ্ঞানহীন। খুচরো কাজ আপাতত হাতে কিছু নেই। বিয়ের ভোজের সুপরি কাটবার ভার নিয়েছে নিতাইয়ের বউ। সদু বলেছে বড়ির ভার তার। 1 মণ ডালের বড়ি দিচ্ছে সে রোজ কিছু কিছু করে। সলতে পাকাবে সদু সতীন। উৎসাহ সকলেরই। তাছাড়া বিয়ের কাজে সবাইয়ের সাহায্য নেওয়ায় সামাজিকতা, না নেওয়ায় নিন্দে। কনের বাড়ি খুব দূরে নয়, তাদের কাছ থেকেও নানা ব্যাপারে লোক আনাগোনা করছে। নমস্কারী শাড়ি কখানা দিতে হবে, ননদ ঝাঁপি কটা, এ ওডালায় কি দিতে হবে আপনাদের, এই সব নানা কথা। নবকুমার কিনা এই সময় দেশে কি বসে রইল? অভাববোধ এবং অভিমান বোধটা হঠাৎ চারা দিয়ে উঠে মনটা কেমন খাঁ করে তুলেছে আজ। হঠাৎ খেয়াল হলো ছেলের ঘরটা সাজিয়ে ফেলি। বারুইপুর থেকে ফিরে তো এই বাসা বাড়িতেই বাস করতে হবে বউ নিয়ে। বয়সওয়ালা মেয়ে, তাকে আর ঘর বসতের অপেক্ষায় 1 বছরের মতো বাপের বাড়ি রাখতেই ইচ্ছে নেই সত্যর। আজকাল কলকাতার পাড়াপড়শিদের মধ্যে একটা ব্যবস্থার চল দেখেছি সত্য, ধুলো পায়ে ঘর বসত। অষ্টমঙ্গলার মধ্যে একবার বাপের বাড়ি থেকে ঘুরিয়ে এনে ফের পর কোনোকে গাঁটছড়া বাঁধিয়ে দাঁড় করিয়ে বরণ করে ঘরে তোলা হয়।
তার নাম ধুলো পায়ে ঘর বসত। তাতে নাকি আর বছরের মধ্যে বউ আনতে দোষ নেই। সত্য এই ব্যবস্থাটি নেবে। ছেলের তার বউ বউ মন হয়েছে, এ বার্তাটুকু মনে মনে টের পেয়েছে সত্য। বউকে তাড়াতাড়ি আনবে। তা আজকে ঘরটাই বরং ঠিক করে ফেলা যাক। দোতলায় দুখানা ঘর, তা একটায় সাধন সরল দুই ভাই সই, আর একটাই সংসারের নানাবিধ জিনিস সাজানো আছে। সত্য নিচের ঘরে সই, একটা চৌকিতে সুবর্ণকে নিয়ে, আর একটা চৌকিতে নবকুমার। যে বাসায় সুহাসকে নিয়ে থেকেছে একতলা, সেই বাসাটায় ঘর ছিল কম, জায়গা ছিল স্বল্প। নবকুমার বেচারি অনেক বঞ্চিত হয়েছে। এখনকার এ ব্যবস্থা সত্যরই। মানুষটার বয়স হচ্ছে, রাতায় একা পড়ে থাকবে। এক ঘটি জলও তো হাতে এগিয়ে দেওয়ার কেউ থাকে না। একা থাকলে ছেলেদের 12 মাস রাত জেগে লেখাপড়া, সে ঘরে নবকুমারের অসুবিধে। অতএব এই ব্যবস্থা। এখন আর এ ব্যবস্থা চলবে না। এখন দোতলায় ওই জিনিসের ঘরটা খালি করে সুবর্ণকে নিয়ে সত্যকে আড্ডা কাটতে হবে, আর সরলকে চালান করে দিতে হবে নিচে নবকুমারের ঘরে। এছাড়া উপায় নেই। ছেলের বউয়ের সামনে স্বামীর সঙ্গে এক ঘরে শোয়াটা অব্যতার আইনে বাঁধে, অন্তত সত্যর কাছে। ছেলেদের ঘরটা সত্যর ভালো করেই সাজানো। দেওয়ালে দেওয়ালে দেব দেবীদের এবং মহাপুরুষদের ছবি। দেওয়াল আলমারিতে সারি সারি বই, এক কোণে পড়ার টেবিল, তার সামনে দুটি টুল, টেবিলে লেখাপড়ার সরঞ্জাম, বড় চওড়া চৌকিতে দুই ভাইয়ের বিছানা। এ ঘরের পরিবর্তন সাধন করতে মনে মনে একটু হাসে সত্য। ব্রহ্মচারী এবার সংসারী হবে, পাশে ভাইয়ের বদলে বউ। ভাবতে ভাবতে হঠাৎ একটা রোমাঞ্চ জাগে সত্যর। নেহাত ছেলে মানুষের মতো ভাবতে বসে। ওই লাজুক ছেলে না জানি কেমন করে বউয়ের সঙ্গে ভাব করবে, কেমন করে বউকে আদর করবে। তারপর ভাবে, এই যে একটু বয়স হয়ে বিয়ে হওয়া, এ কত সুন্দর। কি অদ্ভুত কাল ছিল সত্যদের। কনের বরের নামে গায়ে জ্বর, বরের বউয়ের নামে কালঘাম। সত্য যখন ঘর বসতে এসেছে তখন অবশ্যই ঘর বর পায়নি, কিন্তু যখন পেয়েছে তখন মানসিক অবস্থা ওর থেকে উন্নত নয়। আর বিয়ে মানে জেনেছে যখন তার, ছিছি, সে বিয়ে যেন ছেলে মেয়েগুলোকে নিয়ে বড়দের পুতুল খেলা স্বাদ মেটানো। মস্ত মস্ত এক লোভ দেখিয়ে রাখা হয়েছে। গৌরীদান, কন্যাদান, পৃথিবীদান, আর কিছুই নয়। মেয়েগুলোর চোখ মুখ ফোটবার আগেই হাঁড়ি কাঠে গলা দিয়ে রেখে দেওয়া। সত্যর মতন এত দজ্জালার কটা মেয়ে হয়? ভয়ে জড়সড়, সর্বদাই অপরাধিনী। এই তো অবস্থা সবাইয়ের। আবার একটু হাসি ফুটে ওঠে সত্যর মুখে। নবকুমারের মতো এমন তদ্গত প্রাণ বর না হলে অবশ্যই সত্য কি করত কে জানে। মনের অগোচর কিছুই নেই। স্বামী সম্বন্ধে ভিতরে ভিতরে অনেক অবজ্ঞা আছে সত্যর। কিন্তু হঠাৎ আজ এই গ্রীষ্মের দীর্ঘ দুপুরে খা খা করা মনে সেই অবজ্ঞাত মানুষটার জন্যেই হঠাৎ বড্ড বেশি মন কেমন করে উঠল তার। নবকুমার বেচারায় কি পারল সুখী হতে? নিজেকে একটু অপরাধিনী মনে হতে লাগলো সত্যর। সত্য যদি একটা সাধারণ নেহাত সংসার সর্বস্ব মেয়ে হতো, বেচারা নবকুমারের জীবনটা অনেক বেশি সুখের হতো, তাতে আর সন্দেহ নেই। এই তো আজই সত্যর সেই বেচারার শেষ সুখটুকুও কাটতে বসেছে সত্য। কিছুই নয়, তবু তো এক ঘরেও থাকতো। দুটো গল্প গাছের সময় তো রাত্রির। সত্যর মন মেজাজ ভালো থাকলেই তো নবকুমারের আপিসের গল্প আর আপিসের বন্ধুদের গল্প জেগে ওঠে। সেই সুখটুকু থেকে বঞ্চিত হবে এবার। ছেলের বউয়ের সামনে এক ঘরে বাসের নীতি যে দুর্নীতি, এ কথা নবকুমারকে বোঝানো শক্ত। এলোকেশিত স্বামীর মৃত্যুকাল পর্যন্ত ঘর আঁকড়ে থেকেছে। সোনাটা চিরদিনই হাত ছাড়া বলেই হয়তো আঁচলে গেরো দেওয়ার অত ঘটা ছিল। অবশ্যই দৃষ্টান্ত আরও অনেক আছে। একা এলোকেশীকে দোষ দিলে উচিত হবে কেন? কাকার থেকে ভাইপো বড়, এ তো হামেশাই দেখা যায়। গিন্নির কনিষ্ঠ পুত্রটি পুত্রদের কাঁথা ও কার্যলতার প্রসাদে মানুষ হয়। হয় সত্য জানি, কিন্তু সত্যর তাতে বড় বিতৃষ্ণা।
তবু সত্যটা আজ নিজের বিছানাটা দোতলায় আনার কথা ভাবতেই নবকুমারের জন্যে মন কেমন করে উঠছে। ছেলেপুলে কাছে কাছে থাকায় ভালো, তাতে মনে সব পাগলামি জাগে না। সুবর্ণটা নেই বলে বোধ করি এমন হু হু করা ভাব আসছে। যে জন্যেই যা হোক, বাক্স তরঙ্গ টানাটানি আর ভালো লাগলো না। হাতের কাজ অসমাপ্ত রেখে জানলার ধারে এসে দাঁড়ালো সত্য। ঝাঁ ঝাঁ করা রোদে আকাশটা যেন ফাটছে। রাস্তার ধারের গাছটা, রাস্তার ওপারের বাড়িগুলো সেই দাহে যেন পুড়ে খাক হচ্ছে। পাশের রাস্তাটা দিয়ে বোধ করি কোনো বাসনওয়ালা যাচ্ছে, ঢং ঢং কাঁসর পিয়েটিয়ে। শব্দটা ক্ষীণ থেকে প্রখর এবং প্রখর থেকে ক্ষীণ হয়ে গেল। দূরে কোথাও একটা গরুর গাড়ি চলেছে। তার চাকার ক্যাঁচ কোচ শব্দের সঙ্গে গরুর গলার ঘণ্টিটা বেজে চলেছে একতালে। আরও দূরে কোথায় ঘুঘুর ডাক, যেন স্তব্ধ প্রকৃতির গায়ে করুণ আর্তনাদের ছুরি বিধচ্ছে। ঘুঘুর ডাক কি কখনো শোনেনি সত্য? জীবনভরই তো শুনছে। তবে হঠাৎ কেন আজ ওই ঘুঘুর ওই কান্নাটার মতো কাঁদতে ইচ্ছে করছে সত্যর? কেন মনে হচ্ছে তার কেউ কোথাও নেই? চিরদিন সে একা, চিরদিন নিঃসঙ্গ। তার উপর কারো মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই। সেই স্নেহ ভালোবাসাহীন রুক্ষ মরুভূমির পথ ধরে একা সে চলেছে আর চলেছে। রোদের আঁচ আর আগুন ঝলসানো বাতাসের হলকা চোখে মুখে এসে লাগছে। তবু জানলার বাইরের ওই দৃশ্যটা যেন নেশার বস্তুর মতো আটকে রেখেছে সত্যকে। সে নেশার সঙ্গে মিশে রয়েছে একটা বিধুর বিষণ্ণ বেদনা। এ বেদনা কেন? এ শূন্যতা কিসের? বিছানায় পড়ে অকারণ কান্নার মতো অদ্ভুত একটা কবিত্ব করতে বসবে কি সত্য? হয়তো তাই করত, হয়তো করতো না। হঠাৎ চোখে পড়ল সদু আসছে রাস্তা দিয়ে, ভিজে গামছা মাথায় চাপিয়ে, পায়ের তলা বাঁচাতে প্রায় লাফিয়ে লাফিয়ে। একটা অদ্ভুত আশঙ্কায় বুক কেঁপে উঠল। এ কি, হঠাৎ এ সময় কেন? চমকে উঠে নেশা কাটল। জানলা থেকে সরে এসে দ্রুত পায়ে নিচে নেমে এলো সত্য। আর নিচে আসতেই শুধু শুকনো গলায় বলে উঠল, এই যে বউ, ছেলেরা কেউ নেই? সত্য মাথা নাড়ল, বসতে বলতে ভুলে গিয়ে। শুধু একটু ইতস্তত করে কাছে চৌকিটায় বসে পড়ে বলে ওঠে, একটা খবর আছে বউ, বলছি সব, আগে এক ঘটি জল দে দিকি। ঢকঢক করে এক ঘটি জল শেষ করে থেমে চিরিয়ে অগোছালো এলোমেলো করে সদু যা বলল তার সারমর্ম এই, সত্যকে বারুইপুরে যেতে হবে। বারুইপুরে যেতে হবে? সে তো জানে সত্য, যাবি তো, এই তো কদিন পরে। না না, সে কদিন পরের কথা পরে হবে, এখন এই দণ্ডে যাওয়া দরকার। আজই হলে ভালো হতো, তবে নাকি গাড়ি পালকের ব্যবস্থা করতে তো কিঞ্চিত সময় লাগবে। অতএব কাল, আগামীকাল, একেবারে উষাকালে মুখুজ্জে মশাই দিচ্ছেন সবই ব্যবস্থা করে। শুধু সত্যর বড় ছেলে একবার তার সঙ্গে বেরো। খুব গুছিয়ে আর খুব হালকা করে বলতে চেষ্টা করে সদু, তবু কেমন যেন উল্টো পাল্টা লাগে কথাগুলো, আর সদুকে অদ্ভুত রকমের বোকা বোকা দেখতে লাগে। কি যেন রেখে ঢেকে বলছে সদু, অথচ যেন উদ্ঘটিত হয়ে পড়ছে সেই গোপন করার চেষ্টা। সদুর মুখ চোখের যে বিবর্ণতা, সে যে শুধু এই রোদ্দুরে হেঁটে আসবার বিবর্ণতা। সদুর গলার স্বরে যে উত্তেজনার কাঁপন, সে কি শুধু সত্যকে অভয় দেওয়ার ব্যাকুলতায়? হ্যাঁ, বারবার অভয় দিচ্ছে শুধু সত্যকে। ভয় করিস নে বউ, ভয়ের কিছু নেই। কিন্তু এই অভয়ধানের মধ্যে ভয়ের বাসার সন্ধান পাচ্ছে সত্য। তাই সত্যর বুকের ভিতরটা হিম হয়ে গেছে। হাত পা বার কত কেঁপে কেঁপে হঠাৎ বুঝি কাঁপাবার ক্ষমতাটুকু হারিয়ে ফেলছে অবশ্যই। একবারও প্রশ্ন করেনি সত্য, শুধু বিহ্বল চোখে তাকিয়ে আছে সদুর মুখের দিকে। সদু কি তবে আর রেখে রেখে বলবে না? সহসা খুলে বলবে সব? না, সে সাহস নেই সদু। তাই শুধু ফাঁকা ফাঁকা সাহসের কথাই বলছে। ভাবনা করিস নে বউ, মন উচ্চাটন করিস নে, গিয়ে দেখবি সব ভালোই আছে। আমি তো যাচ্ছি তোর সঙ্গে। সদুও যাচ্ছে সত্যর সঙ্গে? আর তবে সন্দেহ ওর কি আছে?
সর্বনাশের কালো ছায়াটা চোখের সামনে দেখতে পাচ্ছে সত্য। এতক্ষণে সত্যর কণ্ঠ থেকে স্খলিত হয়ে পড়ে একটা শব্দ, ঠাকুরজি। এ স্বর সত্যর, এ হাল ছাড়া স্বর। এবার কি তবে সে তার হাতের হালখানা নামিয়ে রাখছে? এই হালখানাকে শক্ত মুঠোই বাগিয়ে ধরে অনেক সমুদ্র ঠেলে এই এতখানি এলো সত্য। কিছুতেই হারবে না পণ করে এতদিন চলে এসে এইবার ভাগ্যের হাতে হার মানবে। সত্য কি ভিতরে ভিতরে এত ক্লান্ত হয়ে উঠেছিল? শুধু বলে, এই দেখো কাণ্ড, তুই যে একেবারে বসে পড়লি বউ। তুই তো কখনো এমন নয়, কোনো কিছুতে তো হইলিস না, দুলিস না, আজ হঠাৎ এত ঘাবড়াচ্ছিস কেন? সত্য হঠাৎ সচকিত হয়ে ওঠে, নিজের এই অধঃপতনে লজ্জিত হয়, কিন্তু তবু শিথিল স্বরটাকে সামলাতে পারে না। তেমন শিথিল স্বরেই বলে, কি জানি ঠাকুরজি, হঠাৎ মনটা কেমন কুগাইছে, মনে হচ্ছে যেন সব ফুরিয়ে যেতে বসলো। দুগ্গা দুগ্গা, ষাট ষাট। শুধু ব্যস্ত হয়ে ষাট বানায়। আমি তোকে বলছি বউ, ভালো মন্দ কিচ্ছু ঘটেনি, তবে অকস্মাৎ তলবটা কেন এলো ভালো বুঝতে পারছি না। হ্যাঁ, তলব এসেছে, বারুইপুর থেকে নাকি লোক এসেছে সদুর কাছে। শুধু এদের সবাইকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছে সদুকে। আজ বেরোতে পারলে আজ, না পারলে কাল, যত ভোরে সম্ভব। সত্য একটা নিঃশ্বাস ফেলে বলে, স্পষ্ট কথা আমার মনই বলছে ঠাকুরজি। মনে হচ্ছে যেন বিসর্জনের বাজনা শুনতে পাচ্ছি। সেবার ওর অত বড় অসুখেও এমন হয়নি আমার। হ্যাঁ, মনের মধ্যে নবকুমারের কথায় তোলপাড় করে উঠেছে সত্যর। হয়তো ক্ষণ পূর্বকালের সেই মন কেমনটার সঙ্গে এক আকস্মিক সংবাদের একটা যোগসূত্র ধরা পড়েছে সত্যর মনের মধ্যে। ধরা পড়েছে বুঝি নিজের মনে দুর্বলতাও। নইলে নবকুমার এর জন্য সেবার সাহেব ডাক্তার দেখিয়েছিল সত্য। সেদিনের কথাই বা হঠাৎ মনে পড়বে কেন? সেদিন যে নিশ্চিত সর্বনাশ জেনেও লড়াই শক্তি সংগ্রহ করেছিল সত্য, সেই কথাটা ভেবে এখন আশ্চর্য লাগছে তার। যা, বিসর্জনের বাজনা তবে সত্যি বাজলো এবার। সত্যর তেজ, আস্পর্ধা, দাপট সব কিছুই যে সেই মেরুদণ্ডহীন মানুষটাকে মেরুদণ্ড করে, এ কথা কি এখন টের পেল সত্য, যখন মানুষটা। ঠাকুরজি, চলে যাচ্ছ তুমি? সত্য ব্যাকুলভাবে সদুর হাত ধরে। সদু বিচলিত হয়। শুধু এই ভয়ানক একটা অমঙ্গল আশঙ্কায় কণ্টক চিত্ত মানুষটাকে কি ওই ভয়ঙ্কর মানসিক অবস্থা থেকে উদ্ধার করবে, বলবে? না, বেশি কিছু বলে না সত্য। শুধু সত্যর হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ব্যস্তভাবে বলে, কেন এমন উতলা হচ্ছিস বউ? আমি বলছি নবু ভালো আছে, মঙ্গলে আছে। বলতে বলতে দাওয়া ছেড়ে উঠোনে নামে সত্য। বলে, যাই, আমারও তো যাত্রার গোছ গাছ আছে একটু। তুই তেমন পারিস গুছিয়ে নে, তোরও ফিরলে আমার ওখানে পাঠিয়ে দিস। শুধু যেন এক প্রকার পালিয়ে যায়। আর সত্য শুধু সেই পথ যাওয়ার পথের দিকে নিথর হয়ে তাকিয়ে থাকে, অনেকক্ষণ তাকিয়ে থাকে। এবার নবকুমারকে ছেড়ে আর এক আশঙ্কা বুকটাকে করাত দিয়ে কাটছে। শুধু শেষ কথাটা কানে বাজছে, নবু ভালো আছে, মঙ্গলে আছে। তবে কে মঙ্গলে নেই? তবে সুবর্ণ নামটা মনে আনতেও মন শিউরে উঠছে। তবু মনের চিন্তা কে ঠেকাতে পারে? শতবার সরিয়ে রাখতে চেষ্টা করলেও যে সেই ঠেলে রাখা দুশ্চিন্তাকে সহস্রবার ডেকে আনে মন। এবার বোঝা গেছে সুবর্ণরই ভয়ানক কিছু একটা হয়েছে। খুলে বলল না সতু। কি সেই ভয়ানক, খুব মারাত্মক কোনো অসুখ, নাকি একেবারে চরম দণ্ড দিয়েছেন ভগবান? সুবর্ণ, সুবর্ণ নামটা সত্য জীবন থেকে মুছে যাবে? বিসর্জনের বাজনাটা সত্যিই বুঝি বাঁচতে থাকে সত্যর প্রতিটা রক্তকণিকায়। তবু কিছু খোঁজ করতেই হয়। ছেলেরা এলে বলতেও হয় সদুর বার্তা, এবং তারা যখন পিসিমার বাড়ি ঘুরে এসে জানায় গাড়ির ব্যবস্থা হয়ে গেছে। ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ির সাহায্যে ঘণ্টা কতকের মধ্যে পৌঁছে যাওয়া যাবে।
তখন তাদের মুখের দিকে তাকাতে সাহস করে না সত্য। কিন্তু শুধুই কি সত্য? হঠাৎ উতলা হয়ে হাল ছেড়ে দেওয়া সত্য? সত্যর ছেলেরাই কি মুখ দেখাতে সাহস করছে মাকে? তাতে সেই ভয় খাওয়া, কালি মারা শুকনো মুখ। বাড়ি চাবি দিয়ে যেতে হবে। ঘরে ঘরে চাবিগুলো লাগাতে থাকে সত্য। আর ওর মনে হতে থাকে তার জীবনের সমস্ত দরজাগুলো বুঝি বন্ধ করে ফেলছে সে। এই বন্ধ দরজাগুলো খুলে আর যেন সংসার করবে না সত্য। সত্যর বড় ছেলের বিয়ে না কদিন পরে। সে বিয়ে কি দেখবে সত্য? হবে সে বিয়ে? সব যেন ঝাপসা হয়ে যাচ্ছে, অলিক মনে হচ্ছে। গতকালই যে সকালে নিতাই বউয়ের কাছ থেকে কাটিয়ে আনা সুপারির গাদা বেতের ঝাঁপিতে ঢালতে ঢালতে আহ্লাদে উৎফুল্ল হয়েছিল সত্য। সুপুরিগুলো দিব্যি সরু সরু কুচনো হয়েছে বলে। সেই কথা কি কিছুতেই এখন বিশ্বাস করতে পারা যাবে? অকারণ কি এমন হয়? হয় না। মন আগে থেকে টের পায়। আর যদি অকারণই হবে, ওরা এমন স্তব্ধ কেন? গাড়িতে যারা চলেছে সঙ্গে, সাধন সরল সধু, অন্য যে কোনো দিন হলে নিশ্চয়ই সত্য ওদের এই স্তব্ধতা ভাঙিয়ে ছাড়ত, দৃঢ় গলায় বলতো, অত লুকোচাপা করে কাজ নেই। যা হয়েছে তা তো জানতেই পাচ্ছি। মেধে মেরে দরকার কি? যা হয়েছে শুনবো, শুনতে প্রস্তুত হচ্ছি। কিন্তু আজ পারছে না। কাল দুপুর থেকে সত্যর মনটা অকারণই হঠাৎ বিকল হয়ে গেছে। নির্দিষ্ট জায়গায় ঘোড়ার গাড়ি ছেড়ে গরুর গাড়িতে উঠতে হলো। আর উঠে বসার পর শুধু একবার স্তব্ধতা ভাঙল। সত্যকে উদ্দেশ্য করে নয়, ছেলেদের উদ্দেশ্য করে বলে উঠল, তোদের পিসে মশাইয়ের আসার ইচ্ছে ছিল, শুধু এই গো গাড়ির ভয়ে পিছিয়ে গেলেন। বয়স হয়েছে তো, আর চিরকালটা কলকাতায়। শেষের কথাগুলো শুনতে পায় না সত্য, শুধু কানে বেজে উঠেছে ইচ্ছে ছিল। ইচ্ছে ছিল মানে কর্তব্য ছিল নয়, ইচ্ছে। কোন দৃশ্যের মুখোমুখি হবার ইচ্ছে ছিল আইসি আত্মসুখী লোকটার? নীরবতায় ভীতিকর, কথায় সাহসের জন্মদাতা। কথার পর তাই আবার কথা কইতে পারছে শুধু। তাছাড়া বললেন, কদিন পরে যে কালে তুরুর বিয়েতে যাচ্ছি, তখন পালকিতে যাব এই পথটা। তুরুর বিয়েতে যাচ্ছে? কদিন পরে তুরুর বিয়েতে যাচ্ছি? তাহলে ওরা এখনো শেষ আশা পোষণ করছে তুরুর বিয়ে যথাদিনে হবে, লোকজন সবাই যাবে নেমন্তন্নে। সত্য এবার যেন একটু লজ্জিত হয়। সত্য একটু বেশি বিচলিত হয়ে পড়েছে, আর সেই বিচলিত ভাবটা ধরা পড়িয়ে ফেলেছে সব ভাইয়ের কাছে। ছি ছি, কি লজ্জা! হয়তো সামান্য কিছুই অসুখ বিসুখ করেছে সুবর্ণ। যে লোকটা খবর দিতে এসেছিল সেই লোকটাই বোকা হাদা কি বলতে কি বলেছে। তাই শুধু এবার কথা বলে, তুমি চলে এলে ঠাকুর জামাইয়ের একটু অসুবিধে হলো। হঠাৎ সদুর মুখে একটা হাসির আলো খেলে যায়। হাসতেও পারছে তাহলে সদু? তা পারছে। মুচকি হেসে বলছে, তা যা বলেছিস, এমন এমন হয়েছে এখন উঠতে বসতেই সদু বামনি, তাই তো বলে এলাম। এই কয় বছরের এত, চিরকালটা তো আমি বিহনেই কাটলো। তা উত্তরটা হলো, আর সম্পর্কটা যে জন্ম জন্মান্তরের, মাঝের ওই কটা ভুলভ্রান্তির জন্যে কি আর সে বাঁধন ঢিলে হবে? সদুর ওই হাসি দেখে সত্যরও বুঝি বুকের বল বাড়ে। তাই সত্য প্রায় হাসির মতো করে বলে, সম্পর্ক যদি জন্ম জন্মান্তরের, তাহলে তো স্বর্গে গিয়েও তোমার সতীন জ্বালা ঠাকুরজি, তার সঙ্গেও তো জন্ম জন্মান্তরের বাঁধন। কে জানে সেখানে গিয়ে অন্য কোনো জন্মে স্বর্গলাভ হওয়া আরও 4টি সতীন এসে কাড়ি লাগাবে কিনা। প্রায় হেসেই ফেলল সত্য। জন্ম জন্মান্তর শব্দটাতে কি এমন কৌতুকের খোরাক পেল সে? অনেকগুলো মেয়ের গলার উল্লসিত হাসি একত্র হয়ে উছলে উঠল গ্রীষ্মের দুপুরের দাবদাহকে পরাস্ত করে। কনেকে পাঁজা খোলা করে ধরে তুলে বরের কোলে বসিয়ে দিতে গিয়েছিল ওরা, আর সেই ধাক্কায় বর ধরাশায়ী হয়েছে এবং বিদ্রোহিণী কোণে ওদের হাত ছেড়ে ঠিকরে উঠে পালাতে গিয়ে গাঁট ছড়ার টানে হুমড়ি খেয়ে পড়েছে।
তাই এই হাসি, উল্লসিত লহরিত। দুটো পতনই তো বাসরের বিছানার উপর, লাগেনি তো দুজনের একজনেরও, তবে আর হাসতে বাধ্যা কি? এমন একটা বিয়ে টিয়ে ছাড়া তো গলা খুলে হাসবার ছাড়পত্র মেলে না। অনেকের গলায় গলা মেলনের দরুনও সঠিক ধরাও পড়ে না গলাটা বউয়ের না মেয়ের। অতএব এই তো সুযোগ। যারা শুধু শাসনের ভয়ে লজ্জাশীলার ভূমিকায় অভিনয় করে চলে, তারা এমন সুযোগটা ভালো মতেই নেয়। আজও নিচ্ছিল, চুটিয়েই নিচ্ছিল। সুবিধে যখন পেয়েছে। বরকর্তার হুকুম মানতে হলে হতো না সারাদিন ধরে এমন আমোদ আহ্লাদ। সেই কোন সকালে বরকনেকে বিদায় করে দিতে হতো। বারবেলা পড়বার আগে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। একমাত্র কন্যাকর্তার কাতর আবেদন আর করুণ মিনতিতে বারবেলা বাদে যাত্রা করতে রাজি হয়েছে। কন্যাকর্তা করজোড়ে জানিয়েছে, বাসি বিয়েটির নানান ঝঞ্ঝাট, বেড়ে উঠবে না মেয়েরা, অনুগ্রহ করে এ বেলাটা। অতএব অনুগ্রহ করে এ বেলাটা কন্যাকর্তাকে কুটুম্ব সেবার পুণ্য অর্জন করবার সুযোগ দিতে সসৈন্যে রয়ে গেছেন বরকর্তা। খানিকটা দূরে ঘোষদের বৈঠকখানা বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কনের বাড়ির মেয়েদের কলহাস্য সেইখানে পৌঁছবার ভয় নেই। সারা বেলাটা বাসি বাসরে বসে আমোদ আহ্লাদ করছে মেয়েরা। বারবেলা কাটলে তখন বাসি বিয়ে, ততক্ষণে হয়তো আসল মানুষটা এসে যাবে। বরকনে বিদায় দেরি হলেও ভাবনা কিছু নেই। বরের বাড়ি কলকাতায় হলেও আপাতত বিয়েটা হচ্ছে পাড়ায়। এ বিয়ের প্রধানা ঘটকিনীর বাড়ি থেকে, সুবিধের যৎপরনস্তি। এই হুল্লোড়কারিণীরা বেশিরভাগই পাড়ার বউছি, তবে নিতান্ত তরুণী নয়, কিছুটা মাঝ বয়সী। যদিও জ্যৈষ্ঠের দুপুর, তবু বিয়ে বাড়ি বলে কথা। চেলি, বালুচড়ি, পার্সি জামদানি, যার যা আছে পড়ে এসেছে এবং গলদঘর্ম হচ্ছে। যদিও একখানা করে ফুল কোচানো সুতি শাড়ি এনেছে হাতে করে। খেতে বসবার সময় পড়তে, তা খাওয়ার এখনো বিলম্ব আছে। বরযাত্রীদের ভোগ রাগ মিটলে তবে তো। কিন্তু নিরঙ্কুশ সুখ কোথায়? ওদের হি হি ধ্বনিতে বিরক্ত চিন্ত ক্ষান্ত ঠাকুরুন রঙ্গমঞ্চে এসে আবর্পিত হন এবং বলা বাহুল্য, মুহূর্তে সে মঞ্চে শ্মশানে নীরবতা নামে। ক্ষান্ত ঠাকুরুন সেই নীরবতার প্রতি একবার তীব্র দৃষ্টি বুলিয়ে নিয়ে বলে ওঠেন, হাসির ঘণ্টা বাদি তো হাট বলা অব্দি পৌঁছচ্ছে, একটু রয়ে সয়ে আমোদ করলে ভালো হয় না? নীরবতা আরও গভীর হয়। ক্ষান্ত ঠাকুরুনের এবার দৃষ্টি পড়ে মূল নায়ক নায়িকার ওপর। একজন ধরা পড়া চোরের মতো হেট মুন্ড অবনত নেত্র, আর একজন রুদ্ধমানা কুণ্ডলি পাকানো চেলি মরা শরীরটা তার কান্নার উচ্ছ্বাসে কেঁপে কেঁপে উঠছে। দৃশ্যটি অবলোকন করে ক্ষান্ত ঠাকুরুন সস্মিত মুখে বলেন, চুরি যে কেঁদে কেঁদে আধখানা হয়ে গেল কাল থেকে, তোরা একটু বুঝ দিচ্ছিস না? আপনারাই হাসি মস্করায় মত্ত। এবার নীরব মঞ্চে শব্দ ওঠে। একটি ঝিউড়ি মেয়ে বলে ওঠে, এই কান্না কি আর বুঝ দিলে থামে পিসি? তাই আবার ওর। পিসি ঝঙ্কার দিয়ে ওঠে, নাও, তোরা যে আবার মনসায় ধুনো দিতে বসলি, কেঁদে কেঁদে মুখ চোখের চেহারা যে খোলতাই হয়েছে একেবারে। শ্বশুরবাড়িতে আর বউ দেখে কেউ বলবে না সুন্দর মেয়ে। নে এবার ওঠা, মুখে চোখে জল দেওয়া, এবার তো বারবেলা কেটে এলো, বাসি বের তোড়জোড় কর, মেয়ে জন্ম শ্বশুরবাড়ির জন্য। মেয়েটা ফিক করে হেসে বলে, তুমি আর বলবা না কেন পিসি? শ্বশুরবাড়ি যে কি বস্তু তা তো আর জানলে না কখনো। আমি? আমার সঙ্গে তুলনা? মরণ দশা দেখো চুরির। আমার মতন অবস্থা যেন অতি বড় শত্রুরও না হয়। নে আদিকেতা রাখ, জোগাড়ে মন দে। আর একবার করি খেলানো হবে না পিসি? হবেই তো, বারবেলা গেল, দেখ ততক্ষণে যদি কলকাতার মানুষরা এসে পড়ে। হটুকারি এক বে, সবই বিচ্ছিরি। তোল চুরিকে, চেলির গরমে ভিড়মি না যায়। ক্ষান্ত ঠাকুরুন প্রস্থান করেন। মেয়েরা কনেকে টেনে সোজা করে বসাবার চেষ্টা করে, কিন্তু সফল কাম হয় না। কেঁদে প্রাণ বিসর্জন দেবে, এই যেন তার পণ। বাস্তবিকই তাকে সুন্দর মেয়ে বলে চেনা সম্ভব হচ্ছে না। কিন্তু তাতে কি? এটা তো স্বাভাবিক ঘটনা। বিয়ের কোণে কাঁদবে না?
আমোদকারিণীরা এতে বিচলিত হবে কেন? তারা আর একবার সেই ব্যর্থ চেষ্টার পুনরাভিনয় করতে বসে। জনাচারেক মিলে তুললে আর ওই ছোট মেয়েটাকে কায়দা করতে পারবে না। ছুড়ুক না সে হাত পা, করুক না দাপাদাপি, ওরা কেন স্ফূর্তি ছাড়বে? ক্ষান্ত ঠাকুরের নির্দেশের সম্মানার্থে হাসিটা শুধু, এবং এবার ঈষৎ চাপা। ওদিক থেকে তোড়জোড়ে সুর উঠেছে। দই দই কোথায়? যাত্রার দই দেখছি না তো। কি অবস্থা বাবা, কি অব্যবস্থা! ঘট আছে তো পান নেই, পান আছে তো দই নেই। ওগো অজেঠি! প্রশ্নকারিণী তুন ভর্তি প্রশ্নবাণ নিয়ে নিক্ষেপ করতে করতে এগিয়ে যান। আসল মানুষের তো দর্শনই নেই, কনকাঞ্জলিটা দেবে কে? হ্যাঁ গা, বাসি বিয়ের বরণ তোমাদের পানের বরণের আগে না জলের বরণের আগে? ও মা, নতুন গামছা দিয়ে তোরা সোহাগ আঁচল নোটো? কি অনাচ্ছিষ্টি বাবা, আমাদের তো হলুদে ছোপানো সুতোর গোছা দিয়ে। কে কাকে বলে এখান থেকে বোঝা যায়, কারণ সবাই পাড়ার লোক নিয়ে কাজ। প্রশ্নকারিণী যে ক্ষান্ত ঠাকুরনের ভাইজি অন্ন, বুঝতে বাকি থাকে না কারো। অন্যর গলায় বুঝিয়ে ছাড়ে। ঝিউরি মেয়ের গলা তুলবে বই কি, যত ইচ্ছে তুলবে। অন্যের প্রশ্নের উত্তর আসে কোনো নারী কণ্ঠের ভারী স্বরের মাধ্যমে। আমাদের ওই খুঁটে গামছার সোহাগেই সোহাগ আঁচল, যে বংশে যে ধারা। জলের বরণ আগে না পানের বরণ আগে তোর পিসিকে জিজ্ঞেস কর, সেই ঠিক বিধান দেবে। সঙ্গে সঙ্গে ক্ষান্ত ঠাকুরনের বেজার কণ্ঠ বেজে ওঠে। হ্যাঁ, চিরকাল ওই বিধেন দিয়ে এলো ক্ষান্ত বামনি, হাত দিয়ে তো আর স্পর্শ করবার আইন নেই। আমার কেবল গলাবাজির চাকরি। শাখাওয়ালি এও সোহাগীরা হাত নেড়ে ধুও। চলো দেখি। ওদিকে খাটো গলায় কে একজন বলে ওঠে, দেখ দেখ, এ ওদের শাঁখা সিঁদুরে দৃষ্টি দেওয়া দেখ। দুগ্গা দুগ্গা, দৃষ্টি তো নয়, বিষের দৃষ্টি, শনির নজর। নিজে আজন্ম বগানো বেরিয়ে নড়লেন কি না, তাই খাওয়া পড়া দেখে হিংসায় চোখ জ্বলে মরে। ঝট করে উঠে যায় একজন, বোধ করে ক্ষান্তর শুয়ো সে, অথবা শুয়োগিরি করায় তার পেশা। টাটকা টাটকা লাগিয়ে দিয়ে যদি একটা ধুমধুমার কাণ্ড ঘটানো যায়, সেটাই লাভ। কাজকর্মর বাড়িতে এমন হয়েই থাকে। বহুবিধ কথার চাষ চলে, এবং সেই চাষের ফসল রাম রাবণের পালা ডেকে আনে। সে পালায় শুধু পক্ষ নেওয়ার অপরাধেও অনেক মানবিমানের গান হয়, অনেক সখী বিচ্ছেদ ঘটে যায়। অতএব এ সমস্ত মেয়ে মহলের ব্যাপার। পুরুষদের কানে এসব পৌঁছায় না, পৌঁছলেও তারা কান দেন না। তাদের কর্মক্ষেত্র অন্য, তাদের কর্মক্ষেত্র ব্যাপক। কোনো একটা ঘোঁট তুলে বিয়েটা পণ্ড করা যায় কি না, সেই চিন্তায় মাথা খাটে তাদের, বিশেষ করে মেয়ের বিয়ের। তা বলে সকলের কি আর? কি করে কুটুমের কাছে কন্যাকর্তার মুখটা থাকবে? কি করে বরযাত্রীদের সঙ্গে সম্প্রীতি সম্বন্ধ থাকবে? এর জন্যেও অনেকেই তৎপর হন, পরের কাজে প্রাণপাত করতে এগিয়ে আসে। এমন লোকও আছে বৈকি জগতে, নইলে আর জগৎটা এখনো টিকে আছে কিসের জোরে? হয়তো সংখ্যায় এরাই বেশি, কিন্তু জলের থেকে আগুনের, সুধার থেকে বিষের এবং হিতের চেয়ে অহিতের দাপটটা বেশি বলে এদের সংখ্যায় কমই মনে হয়। প্রতিভার প্রাবল্য না থাকলে তো আর পাদপ্রদীপের সামনে আসা যায় না। সে যাক, হিতৈষীর সংখ্যা যতই বেশি থাকুক, কার্যকালে কন্যাকর্তার মাথা ঘোরে। এ বাড়ির কন্যাকর্তাও মাথাও ঘুরছে, বনবন করে ঘুরছে। কিন্তু সে মাথা ঘোরা কেবল কি কুটুম্বের কাছে সম্মান রক্ষার চিন্তায়? না, তার মাথা ঘোরার কারণ অন্য। তাছাড়া ভয়ের তো খানিকটা কেটেই গেছে। বরযাত্রীদের মান সম্মান রক্ষা করে বিয়ে তো মিটেই গেছে। আজ বাসি বিয়ে, এই তো মেয়েরা কনেকে আঁচল ঢেকে ঘিরে খিড়কি পুকুরে স্নান করিয়ে নিয়ে এলো। এখন শুধু বরপক্ষকে নমনম করে কনে বিদায় করতে পারলেই তো আপাতত ভয় যায়। অবশ্যই তেমন শত্রুজন না থাকলে বরের কান ভারী করে শেষ রক্ষে করতে দেয় না। বরকর্তা চোখ গরম করে শুধু বর নিয়ে চলে যাওয়ার হুমকি দেখায়। হয় অনেক কিছু, কিন্তু এক্ষেত্রে সেসব কিছুর আশঙ্কা নেই। এখানে শত্রুজনের আশঙ্কা নেই। তবু কন্যাকর্তা সকাল থেকে হন্যে হয়ে ঘর বার করছে। ঘর থেকে দাওয়া, দাওয়া থেকে উঠোন, উঠোন থেকে বাড়ির বাইরে, ক্রমশ এগোতে থাকে বকুলতলার মোড়।
জ্যৈষ্ঠের দুপুর, রোদ যেন গিলে খেতে আসছে। ওই বকুল তলাটুকুই যা ছায়াময়, তবু আগুনের হলকা চিটানো বাতাস তো বইছেই, তাকে তো আর রোধ করা যায় না। তবু নেশাগ্রস্তের মতো দাঁড়িয়েই আছে মানুষটা, নড়ছে না, কেবল মাঝে মাঝে গলা বাড়িয়ে ডিঙ্গি মেরে দূরের কি যেন দেখবার চেষ্টা করছে। সন্দেহ নেই কোনো কিছুর প্রতীক্ষা করছে, কিন্তু কিসের? আহ্লাদজনক কিছুর বলে তো মনে হচ্ছে না। ক্রমশই একটা আতঙ্কিত উদ্বেগের ছাপ ফুটে উঠছে ওর মুখে। এখন কোনো না কবরে যদি ওর নারী দেখত, নারীর চাঞ্চল্যে উদ্বিগ্ন হতো। কাঠগড়ায় এসে দাঁড়ানোর পূর্ব মুহূর্তে কি আসামির নারীতে এই চাঞ্চল্য জাগে? কিন্তু প্রতীক্ষার তো শেষ হচ্ছে না। ওই দূরবর্তী পথের শেষে কি আছে, কি আসবে? একটা লাল ডুরে পড়া ছোট্ট মেয়ে ছুটে এসে ডাক দিল, ও বামুন কাকা, বামুন ঠাকুমা ডাকছে তোমায়। বামুন কাকা বিরক্ত স্বরে বলে, কেন? জানি না, বললো যে লগন উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এরপর কালবেলা নাকি পড়ে যাবে। যাক বলে কনের বাবা চোখটাকে তীক্ষ্ণ করে আরও একবার দূর প্রান্তরের ওপারে দৃষ্টিটাকে পাঠাবার চেষ্টা করে। এই জ্বলন্ত মাঠের দাবদাহের ওপারে কি এক মুঠো ধোঁয়াটে ছায়ার আভাস পাওয়া যাচ্ছে, নাকি দৃষ্টির ভ্রম? ভ্রম নিরসন পর্যন্ত অপেক্ষা করা যায় না। মেয়েটা আরও একবার বলে ওঠে, এসো তাড়াতাড়ি, ভরচাজ মশাই নাকি রাগারাগি করছে। ডেকে দিয়ে মেয়েটা আবার ছুটে ভিতরে চলে যায়। আর কেন কে জানে সেই দিকে তাকিয়ে কনের বাবার বুকের মধ্যেটা লঙ্কা পাটার মতো হু হু করে জ্বলে ওঠে। কেন? প্রায় ওরই কাছাকাছি বয়সী নিজের সদ্য উৎসর্গীকৃত বালিকা কন্যার মুখটা স্মরণ করে। আর 2 দণ্ড পরে মেয়েটাকে বিদেয় করে দিতে হবে, নির্বাসন দিতে হবে একটা অপরিচিত অন্তপুরের অন্তরালে। স্তব্ধ হয়ে যাবে তার উচ্ছল কলকাকলি, হয়তো বা বাপের কাছেও অপরিচয়ের অবগুণ্ঠন টানবে। এতে যে বিচলিত হওয়ার কিছু নেই, এটাই যে চিরাচরিত নীতি। ওর মাও তাই করেছে, দিদিমা ঠাকুমাও করেছে। এ যুক্তি জ্বালা কমাতে পারল না, বুকের মধ্যেটা মোচড় দিয়ে দিয়ে উঠতে লাগলো। আবার হয়তো শুধুই কন্যা বিরহ ব্যাকুল পিতৃহৃদয়ের জ্বালাটায় সব নয়, ভয়ানক একটা অপরাধ বোধও বুকের ভিতরটায় খাবল মারছে বুঝি। অপরাধ না করেও তার বোধ কেন? ন্যায্য কাজ করেও আতঙ্ক কেন? লোকটা যাচ্ছে তাই রকমের ভীতু, তাতে আর সন্দেহ নেই। ভিতর থেকে আবার ছুটে আসে মেয়েটা, ভীত ত্রস্ত গলায় বলে, ও বামুন কাকা, তোমার মা যে একেবারে রসাতল করছে গো, বলছে মহারানী না আসা অব্দি কি রাজকার্য বন্ধ থাকবে। না, এরপর আর দাঁড়িয়ে থাকা চলে না, দ্রুত পায়ে ছুটতে হয় বামুন কাকাকে। অথচ আর একটু দাঁড়ালে হয়তো প্রতীক্ষারত মূর্তিটা দেখানো যেত, কারণ রুক্ষ তপ্ত জ্বলন্ত প্রান্তরের ওপর থেকে ধোঁয়া ধোঁয়া ছায়াটা ক্রমে এগিয়ে আসছে, একটা অবয়ব নিচ্ছে। ওই জ্বলন্ত অনলের প্রকোপে গরুগুলো গড়গড়িয়ে এগিয়ে আসতে পারছে না। গাড়োয়ান যতই কটূক্তি বাক্যের সঙ্গে সঙ্গে তাদের ল্যাজ মোড়া করে দিক, তারা যেন পিছিয়েই পড়ছে। শুধু ছইয়ের ভিতর থেকে গলা বাড়িয়ে বারবার উদ্বিগ্ন গলায় বলছে, ও ছেলে, তোমাদের বলদরা যে পিছনে বাড়ছে গো, আমাদের যে বড্ড তারা। গাড়োয়ান ক্ষুব্ধ কণ্ঠে বলে, কি করবো বলেন তো মা ঠাকুরুন, দেখছেন তো চেষ্টা করছি সাধ্য মতো, ব্যাটাটা দৌড়ুচ্ছে কই, সূর্যি ঠাকুর একবারে আগুন হানছেন জি। ক্ষুব্ধ বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে গাড়োয়ান প্রবল একটা বাড়ি হানে। বলদগুলো হড়বড়িয়ে এগিয়ে যায় খানিকটা। সাধন সরল এই অতর্কিত আক্রমণে টাল রাখতে না পেরে কাত হয়ে যায়, আর সত্য ছইয়ের বাঁশটা শক্ত করে চেপে ধরে রেখে শ্রান্ত গলায় বলে, থাক ঠাকুরজি, আর তাড়া দিয়ে কাজ নেই, শেষকালে কি গো হতে হবে। শুধু দুগ্গা দুগ্গা করে ওঠে। গাড়িটা এবার একটু দ্রুত বেগ নেই, পরিচিত পথে স্পর্শ পাওয়া যায়, কিন্তু আজও এমন ঘুঘু ডাকে কেন? সত্যর সঙ্গে হঠাৎ এমন শত্রুতা সাধবার হেতু কি ওদের? আচ্ছা, ঘুঘুর ডাক না মানুষের কান্না? অনেকগুলো নারীকণ্ঠের হু হু ধ্বনি না?
এই কান্নার উৎস কোন দিকে? গাড়ি যত বাড়ির নিকটবর্তী হচ্ছে শব্দটা ততই স্পষ্ট হয়ে উঠছে যে না, সত্য আর কিছু শুনবে না, ভাববে না। যতক্ষণ না শ্মশান ক্ষেত্রে গিয়ে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত কানকে আর মনকে নিষ্ক্রিয় রাখবার সাধনা করবে। মুহুর্মুহ উলু পড়ছে। সমবেত নারীকণ্ঠের উলুধ্বনি বিয়ের ঘটার অভাবটা পূরণ করতে চাইছে যেন। বাসি বিয়ের সবটাই টাটকার উল্টো। বাসি বিয়ের কড়ি খেলার সময় আগে বর কড়ি চালে, পরে কনে। বরণ আগে কনেকে করতে হয়, পরে বরকে। বরণ করতেও বদল হওয়া রীতি। যিনি গতকালই বিয়ের বরণ কার্য সমাধান করেছেন তিনি আজ আর মঞ্চে নেই। নতুন নায়িকার সন্ধান হচ্ছে। কে করবে তবে? অন্য? তা অন্যই আয় মা, একখানা চেলি টেলি জড়িয়ে আয়, বরণ ডালাটা ধর। বাজু বন্ধ নেই তোর? ঝুমকোদার তাবিজ না থাকে তো আর কারুর নে, পর এক জোড়া। বরণ করবার সময় তাবিজ বাজু পড়লে শোভা বাড়ায়। কে একজন সক্ষোভে বলে ওঠে, আহা, মাগিমা কিছু দেখতে পেল না, কিছু করতে পেল না, মরে যায়। এখন এসে পড়লে বাসি বরণটা করতে পারত, কপালে নেই। কপাল? তা কপাল ছাড়া আর কোন সাগরে গিয়ে আত্মসমর্পণ করবে আক্ষেপের নদীরা? কপালে গিয়েই তো সব প্রশ্নের পরিসমাপ্তি। তাই কপালের হাতে সমস্ত ঘটনাকে নিবেদন করে আক্ষেপকারিণী অন্যর বাজুবন্ধের ঝুমকোয় ফাঁস টেনে দিয়ে শক্ত করে দিতে এগিয়ে আসে। আবার উলু ওঠে। খুদে একটা মেয়ে গিন্নিদের থেকেও প্রবল দাপটে শাঁখে ফু দেয়। গিন্নিরা সকলে একত্রে কথা শুরু করেন, আর সহসায় সেই প্রবল কলকল্লোল ছাপিয়ে একটা রব উঠে, এসেছে এসেছে, এসে গেছে। অনেকগুলো কণ্ঠ আহ্লাদের রোল তুলে গাড়ির ধারে এসে দাঁড়ায়। এতক্ষণে আসা হলো? বাবা, সকাল থেকে পথ পানে চাইতে চাইতে বারুশুদ্ধ লোকের চোখ হয়ে গেল। আর একটুখানি আগে এসে পড়লে জামাই বরণটা হতো শাশুড়ির হাত দিয়ে। যাক, তবে মন্দর ভালো, শেষমেশ চোখের দেখাটাও হবে একবার। কে এরা? কি বলতে চাইছে? কাকেই বা বলছে? শেষে একটিবারের জন্য চোখে দেখার মতো করুণতম সুখের আশ্বাসের সঙ্গে এই উৎসব মুখরতা কি মানানসই? সত্য কেন এমন অমঙ্গলের ভয়ে কাঁটা হয়ে আছে? চারিদিকে তো সবই মঙ্গল চিহ্ন, দোরে মঙ্গল ঘট, বার উঠোনে আলপনার ছাপ, ভিতর উঠোনে শামিয়ানা টাঙানো, সব কিছুই প্রখর রোদের সাদা আলোয় জল জল করছে, সব শুভ চিহ্ন। কিন্তু কেন? সাধন তো সত্য সঙ্গেই রয়েছে। পাকা দেখার মতো আরও কোনো ঘটা আছে নাকি এই কুলপ্রথায়? তারই আয়োজন প্রস্তুত। শুধু শুধু মজা দেখবার জন্যে এমন হরিয়ে নিয়ে চলে এলো। উৎকট একটু মজা। কিন্তু উলুর শব্দগুলো এত বিচিত্র লাগছে কেন? ঘুঘুর ডাকের মতো কান্না কান্না। চিরকালই তো মেয়েদের এই বুনো উল্লাসধ্বনি শুনে এসেছে সত্য। খারাপ লেগেছে, খারাপ লেগেছে, কিন্তু বুকের ভেতরটা এমন ফোঁপড়া ফোঁপড়া লাগেনি তো। সেই একটা আলো ঝলকানো মুখ কই? সত্য আসার খবরে ব্যাঘ্র দুখানা পুষ্ট নিটোল কচি হাত কেন দিকবিদিন জ্ঞান হারা ভঙ্গিতে ছুটে এসে সত্যকে জড়িয়ে ধরছে না? আর আর সেই চিরপরিচিত মুখটা, যে মুখ চিরকাল বিরাগ আর অনুরাগ, এই পরস্পর বিরোধী দুটো আকর্ষণে নিজেকে অপরিহার্য করে রেখেছে সত্যর কাছে। ঝাপসা ঝাপসা ছায়া ছায়া একটা অনুভূতি নিয়ে এলোকেশের উঠোনে এসে ঢোকে সত্য, অথবা পায়ে হেঁটে ঢোকেও না। অনেকগুলি মহিলা এবং বালক বালিকার ঠেলাঠেলির ধাক্কায় এসে পৌঁছে যায়, আর পৌঁছেই পাথরের চোখ নিয়ে দাঁড়িয়ে পড়ে। আজন্মের দেখা বাঙালি ঘরের চিরপরিচিত সেই ছবিখানা কে কে রেখেছে সত্য দেখার জন্য? কিন্তু কেউ, কে? বর কনে, কলাতলা, কুলো ডালা, মাথায় এওর দল, এসব চিরপরিচিত দৃশ্যের মধ্যে কে ওই অপরিচিতা, যার লাল চেলির ঘোমটা খসে পড়েছে নীতি নিষেধ ভুলে?
ও মুখ কি কখনো দেখেছে সত্য? দেখেছে ওই জোড়া আহত পশুর চোখ? দেখেনি, জীবনে কখনো দেখেনি। এই অপরিচয়ের আঘাতে সত্যর চোখও তাই পাথর হয়ে গেছে। কিন্তু কানটাও একবারে পাথর হয়ে গেল না কেন সত্যর? কেন এত সব অচেনা গলার কথা কানে আসছে? নবু, নবু, আবার কোথায় গেলি? এতক্ষণ তো বউ বউ করে ঘর বার করছিলি। কর্ণকাঞ্জলির টাকাটা কাকে দিলি? হাতে মুখে একটু জল দাও বৌমা। গাড়ির কাপড়টা ছেড়ে এসে মেয়ে জামাইকে আশীর্বাদ করো। আহা, কাল এসে পৌঁছতে পারলে না বৌমা, একটা মাত্র মেয়ে, বউটা দেখতে পেলে না? আসবে বা কি, খবর পেলে না তো সময়? তোমার শাউরি এমন হুটকারি করে দিলে বিয়েটা, যেন পালিয়ে যাচ্ছিল। তা যা, বিনি খাটনিতে সোনার চার জামাই পেয়ে গেলে। দুটিতে কেমন মানিয়েছে দেখো। বিয়ে খাসা হয়েছে, জাজল্লিমান সংসার জানাশোনার মধ্যে। সত্যর মাথার মধ্যে ইঞ্জিন চলছে, কথাগুলো ক্রমশ যন্ত্রের শব্দের মতো ঠন ঠন করে বাজছে। যাই, ভাগ্যিস নবুর সঙ্গে মেয়েটাকে পাঠিয়েছিলে, আর ঠিক সেই সময় তোমার শাউরির শোয়ের মেয়ে মুক্ত এসেছিল বেড়াতে। তাই না যোগাযোগটা হয়ে গেল তোমার রূপসী মেয়েকে দেখে। মুক্ত একেবারে গলে গেল। ছেলের বুঝি আষাঢ় মাসে জন্ম মাস, তাই এই জ্যৈষ্ঠীতে সেরে ফেলে বাঁচল। তোমার শাউরিও তো মেয়ের আগে ছেলের বিয়ে দেওয়া নিয়ে নবুকে ন ভূত ন ভবিষ্যতে করছিল। নবু ভয়ে ভয়ে। ও কি, ও ও শুধু বোমামন নিশিতে পাওয়ার মতো পিঠ ঘুরিয়ে চলে যাচ্ছে কোথায়? শরীর তো ভালো দেখাচ্ছে না। নাই বা গেল এখন ঘাটে, বাড়িতেই এক ঘটি জল নিয়ে। ওমা, ওমা, ও শুধু বোমা যে বকুলতলার দিকে চললো, ওদিকে কি? ও নবু, আরে ও খোকারা, তোদের মা ফের গাড়িতে গিয়ে উঠতে চায় নাকি? পালিয়ে বেড়ানো নবু এতক্ষণে সমাজে দেখা দেয়, দেয় সদূর সামনে, ভয় ভরা গলায় বলে ওঠে, বিয়ের কথা জানাওনি তোমাদের বউকে? কে জানে কেন শুধু হঠাৎ এখন কঠিন হয়, কঠিন গলায় বলে, না, জানায়নি। তাই তাই বুঝছি, না বলে নিয়ে এসে এইটি হলো। নবকুমার রাগ রাগ গলায় বলে, মেয়ে কি আশ্চর্য, আগে এলে বিয়ে বাধা দিত, তাই জানানো হয়নি। এখন না বলে নিয়ে আসার মানে? বলতে কি হয়েছিল? চিরদিনের সহিষ্ণু সধু হঠাৎ এমন অসহিষ্ণু হয়ে উঠল কেন? সধু যেন আরো কঠিন হচ্ছে, কঠিন আর কঠোর গলায় বলছে, বলতে কি হয়েছিল সে বোঝবার ক্ষমতা তোর থাকলে তো বলবো। ঢের দিন ঢের অন্ন খেয়েছি তোদের, তার ঋণ শুধতে বউকে সঙ্গে এনে পৌঁছে দিয়ে গেলাম তোদের হাতে। তবে কসাইয়ের কাজটাও করিনি কেন, এ বলে আর চোখ রাঙাসনি। মুখ দেখে বুঝেছি এ ভিতে আর জলস্পর্শ করবে না, ও ফিরে যাবে। আমিও চললাম ওর সঙ্গে। শুধু দ্রুত পায়ে বেরিয়ে যায়, বকুলতলার দিকেই যায়। আর বিয়ের কোণেটাও একটা অদ্ভুত পরিস্থিতি ঘটিয়ে বসে। হঠাৎ সেই কলতলাতেই বসে পড়ে বরের সামনেই হাউ হাউ করে কেঁদে ওঠে, কেন তোমরা এসব করলে? আমার মা আমায় মেরে ফেলবে। মার পিছু পিছু যে যাবে তার উপায় নেই। আঁচলের সঙ্গে গাঁট ছড়া বাঁধা, অমোঘ অচ্ছেদ্য বন্ধন, অনন্তকালের ওপার পর্যন্ত নাকি যার ক্ষমতা ক্ষেত্র বিস্তৃত। সমস্ত পশ্চিম আকাশটা জুড়ে লালের সমারোহ। সেই লাল ছড়িয়ে পড়েছে মাঠে, পুকুরে, গাছপালায়। লটকে পড়া গরু দুটো ঘাস জল আর পরন্ত বিকেলে স্নিগ্ধ হাওয়া পেয়ে আবার সতেজ হয়ে গড়গড়িয়ে টেনে নিয়ে যাচ্ছে গাড়িখানাকে। আজকে সন্ধ্যার মধ্যে বামুনপাড়ার এই বড় মাঠটা পার করে নিয়ে যেতে হবে, এই নির্দেশ। তারপর যদি চলা নিতান্ত অসুবিধে হয়, হাটতলার ওদিকে বিশ্রাম নিলেই হবে। ঘোড়ার গাড়ি জুটে গেলে মঙ্গল। অনেকদিন আগে একদিন রামকালী কবরেজ এ গ্রাম থেকে ধুলো পায়ে বিদায় নিয়েছিলেন। আজ রামকালী কবরেজের পিতৃভক্ত মেয়ে বাপের সেই কাজের অনুকরণ করল। রামকালী কবরেজের সঙ্গে ছিল নিজের পালকি, তার মেয়ে তো তা নেই, তাই অনুচ্চক গারোয়ানটিকে ঘুষ দিতে হয়েছে।
বাঁ হাতটাতে তাই এখন শুধু শাঁখা আর লোহা। মোটা হাঙর মুখো বালা গাছটা আর নেই, ওটাই ছিল হাতের কাছে, হাতছাড়া হয়েছে। কিন্তু কতই বা দাম ওটার। সত্যকে সেই তার অনন্তকালের বন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পক্ষে খুব বেশি কি? ছাড়িয়ে নিয়ে গ্রাম ছেড়ে চলেছে সত্য, কিন্তু এই ছাড়িয়ে নিয়ে যাওয়াটা কি নিতান্ত সহজ হয়েছিল? না, তাই কি হয়? হয় না। গ্রাম সত্য প্রায় সবাই এসে গাড়িখানাকে ঘিরে ধরে নিবৃত্ত করতে চেষ্টা করেছিল বই কি। সত্য তাদের কথা রাখেনি। সত্য শুধু শান্ত স্বরে একই কথা বলেছে। বলেছে, বৃথা কষ্ট কেন করছেন, যে উপরোধ রাখতে পারবো না। শেষ পর্যন্ত এলোকেশিও এসেছিলেন, হাত জোড়ের ভঙ্গি করে বলেছিলেন, রাখতে পারবো না মানে রাখবো না, এই তো? তা আমি এই শাশুড়ি হয়ে তোমার পায়ে হাত জোর করে ঘাট মানছি বৌমা, অপরাধ মার্জনা করো। অন্যায় হয়েছে আমার, 100 বার অন্যায় হয়েছে, স্বীকার পাচ্ছি সে কথা। বুঝতে পারিনি মেয়ে নবার নয়, একা তোমার। না বুঝে তাই ঠাকুমাগিরি ফোড়ে ওর উপকার করতে গিয়েছিলাম। যাক, যা হবার তা হয়ে গেছে, বে তো আর ফিরবে না। তুমি কেন আর গেরাম জানিয়ে কেলেঙ্কারিটা করছো? সত্য স্থির হয়ে বসেছিল, সত্য নিজেকে সংহত রেখেছিল, সত্য শুধু অন্য দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আর নবকুমার, এলোকেশীর ছেলে, সে কি আসেনি মান খুইয়ে মান ভাঙাতে? নবকুমার আসবে বই কি, নবকুমার আসবে না এ কি হয়? শেষ অবধি এসেছিল। নবকুমারও প্রায় হাত জোর করে বলেছিল, যা হওয়ার হয়ে গেছে, তার তো জানা নেই, তবে কেন? এলোকেশের সঙ্গে না হোক, এলোকেশের ছেলের সঙ্গে কথা বলেছিল সত্য। বলেছিল, ছাড়া আছে কি না সেইটাই শুধু ভাববো বসে বসে, বাকি জীবনটা ধরে। বাকি জীবনটা ধরে? বাকি জীবনটা ধরে শুধু ওই একটা কথা ভাববে তুমি? সত্য সেই ক্ষুব্ধ হতাশ ভিক্ষুক চোখ দুটোর দিকে তাকিয়েছিল, নিজের পাথর হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে তাকিয়ে থেকে কেমন একটা অনুভূতিহীন গলায় বলেছিল, বাকি জীবনটুকু কি খুব বেশি হলো? অনেকগুলো জন্ম ধরে ভাবলেই কি সে ভাবনা শেষ হবে? উত্তর পাওয়া যাবে? নবকুমার হতাশ গলায় পড়েছিল, তোমার সব কথার মানিয়ে আমি কোনো কালেই বুঝতে পারি না, এসবও বুঝতে পারছি না। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, সুবর্ণ তোমার সব? তুরু খোকা এরা কেউ নয়? খেয়ে কতখানি সেটাও তো ভেবে বার করতে হবে। চিরদিনই দেখলাম মায়া মমতা তোমার কাছে কিছুই নয়, যেটাই বড়। তবু মিনতি করে বলছি, এই একবারের জন্য অন্তত সে যে ছাড়ো আমার মুখ চেয়ে। আমায় মাফ করো। সত্য মাথার কাপড়টা একটু টেনে নিয়েছিল। নবকুমার কান্নায় ভেঙে পড়েছিল, কোচার খোট তুলে চোখ মুছেছিল। কিন্তু সত্য তো চিরদিনই নিষ্ঠুর। আর আমি রাগের ঠাকুর থাকবো না, প্রতিজ্ঞা করলেই কি স্বভাবটা বদলাতে পারবে? সত্য তাই নবকুমারের মুখ থেকে চোখ না নামিয়েই বলে, 30 বছর ধরে তো তোমার মুখ চেয়ে এলাম, শেষটা একবার নিজের দিকে চাইবার ইচ্ছে হয়েছে। তোমার সুবর্ণকে একবারও আশীর্বাদ করে যাবে না? সত্য কি বিদ্যুতের আঘাত পেল? সত্যর মা ভুবনেশ্বরী একবার ঠিক এই রকম একটা প্রশ্নে বিদ্যুতের মতো কেঁপে উঠেছিল না, সেই তার শেষ দিনে? সত্য এবার নবকুমারের চোখ থেকে চোখ সরিয়ে নেয়, ধীর গলায় বলে, চিরকালের মতো চলে যাচ্ছি, বিদায়কালে আর কেন মুখ দিয়ে কটু কথা বার করাতে চাও? গাড়ি প্রায় এগোতে শুরু করে, তবু নবকুমার সঙ্গে সঙ্গে এগোয়। তোমার বাবা এত বিচক্ষণ ব্যক্তি, তিনিও তো তোমাকে 8 বছরে গৌরী দান করেছিলেন, সে কথা তো কই মনে করছো না? হঠাৎ সত্য সেই পাথরের চোখে আগুন ঝলসে উঠেছিল। মনে করছি না? এ কথা কে বলেছে তোমার? জীবন ভোর মনে করে আসছি, আর এবার বাবার কাছে গিয়ে তার উত্তর চাইব। নবকুমার তবু গাড়ির বাঁশ চেপে ধরে আছে।
তোমায় আমি কথা দিচ্ছি তরুণ মা, তুমি যদি বলো কুটুমবাড়ির সঙ্গে একটা বিরোধ ঘটিয়ে সুবর্ণকে আবার তোমার কাছে ফিরিয়ে এনে দেব। সত্য হঠাৎ একটা কাজ করে বসে। এই খোলা মাঠে এরও সামনে হাতটা বাড়িয়ে নবকুমারের সেই গাড়ির বাঁশ চেপে ধরা হাতটা চেপে ধরে, উদ্ভ্রান্ত গলায় বলে ওঠে, সত্যি বলছো? ফিরিয়ে এনে দেবে? এই পুতুল খেলার বিয়েটা মুছে ফিরিয়ে এনে দেবে আমার সুবর্ণকে? শুধু গাড়ির ছইয়ের মধ্যে বসেছিল, চুপ করেই বসেছিল এতক্ষণ। এবার আস্তে আস্তে বলে, মুছে ফেলবো বললেই কি মুছে ফেলা যায় বউ? এ কি মুছে ফেলার জিনিস? নারায়ণ সাক্ষীর বিয়ে। সত্য নবকুমারের হাতটা ছেড়ে দেয়, কেমন এক রকমের হাসি হেসে বলে, সব বিয়েতেই নারায়ণ এসে দাঁড়ান কিনা, সব গাঁট ছড়ায় জন্ম জন্মান্তরের বাঁধন কিনা, এই প্রশ্ন নিয়ে বাবার কাছে যাচ্ছি ঠাকুরজি। শুধু নবকুমারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, সে প্রশ্নের জবাব তো এক জন্মে মিলবে না বউ। তুই আর কেন দেরি করছিস নবু? তুই বাড়ি যা, কাজের পাহাড় পড়ে আছে তোর। আর দেরি করলে চেষ্টা করে আর কুটুমের সঙ্গে বিরোধ বাঁধাতে হবে না। তবু শেষ চেষ্টা করে নবকুমার, ফিরে যেতে গিয়েও বলে, আমি অপরাধী, আমায় শাস্তি দাও। তুরু তো কোনো অপরাধ করেনি, ওর বিয়েটা দেখবে না? নাই বা দেখলাম, দূরে থেকে আশীর্বাদ করব। আর এগোনো যাচ্ছে না, সব মিনতি ব্যর্থ করে দিয়ে গাড়িটা যাচ্ছে এগিয়ে। সব অনুভূতির আলোড়ন ওঠে, আর সেটা ফেটে বেরিয়ে পড়ে। জানতাম কথা থাকবে না, কারো উপরোধ রাখবার পাত্র তুমি নও, কিন্তু এই বলে রাখছি, কেউ তোমায় ঘাড়ে করে কাশি পৌঁছতে যাবে না। সত্য কি তবে বাঁচল? শেষ মুহূর্তে হেসে চলে যাবার পথ পেয়ে সেই বাঁচার গলায় তারই পরিচিত ভঙ্গিতে হেসে উঠল, ও মা, আমি তা বলতে যাবই বা কেন? ঘাট থেকেই যখন নেমে যাচ্ছি চিরকালের মতো, কারো ঘাড়ে না চড়ে, শুধু নিজের পা দুখানার ভরসায় মা বসুমতির মাটি ছোঁয়া যায় কিনা, সেটাও তো আমার আর এক প্রশ্ন। গাড়িকে দাঁড় করিয়ে রাখতে পারছে না গাড়ির চালক, গরুগুলো এগোতে চায়। নবকুমার যেতে গিয়ে ফিরে এসে হঠাৎ সেই গাড়ির মধ্যে ক্ষিপ্ত কণ্ঠে লাফিয়ে উঠে পড়ে বলে, এই জন্যই বলে মেয়ে মানুষের বিষয় সম্পত্তি থাকতে নেই, বাপের দলিলের ভরসা রয়েছে, তাই স্বামীর অন্ন ত্যাগ দিয়ে চলে যাওয়ার সাহস। মেয়ে মানুষের এত সাহস ভালো নয়, এই আমি বলে দিচ্ছি। অশেষ দুঃখ আছে তোমার কপালে, স্বামী হয়ে এই অভিশাপ দিচ্ছি আমি তোমায়। এই অভিশাপ যে নিতান্তই ক্রোধ, ক্ষোভ, হতাশা, অপমান, লোকলজ্জা আর অপরাধবোধ থেকে উদ্ভূত, তা বুঝতে পারে বৈকি সত্যবতী। তাই নিজে সে এত বড় অভিশাপেও বিচলিত হয় না, বরং প্রায় হেসেই ফেলে বলে, তাই তো দিয়ে আসছো তোমরা আবহমান কাল থেকে, স্বামী হয়ে, বাপ হয়ে, ভাই হয়ে, ছেলে হয়ে। ওটা নতুন নয়, অভিশাপেরই জীবন আমাদের। তবে ওই যে দলিলের কথা বললে, যেন ওই ছেঁড়া কাগজটার কথা আমার মনেও ছিল না। মনেই যখন করিয়ে দিলে তো বলি, বাবার দেওয়া বস্তু ফেলে দেওয়া বাবার অপমান। সাধারণ সরল যদি মানুষ হয়, ওরা যেন ওই বিষয়টুকু থেকে ত্রিবেণীতে মেয়েদের একটা স্কুল খুলে দেয় আর নাম দেয় ভুবনেশ্বরী বিদ্যালয়। একটু থামো বলে সত্য আঁচলটা গলায় জড়িয়ে স্বামীকে একটা প্রণাম করে, বলে, জীবনভর অনেক অকথা কুকথা বলেছি তোমায়, অনেক জ্বালাতন করেছি, পারো তো মাফ করো। শুধু মৃদু ধমকের স্বরে বলে, নবু বাড়ি যা, বোর পিছু পিছু ছুটে এসে কোনো লাভ নেই। ওর নাগাল তুই কোনোদিনই ধরতে পারিসনি, আজও পারবি না। তবে এইটুকুই বলতে ইচ্ছে করছে, মুখ্যই না হয় হয়েছিলি, কিন্তু মমতা বস্তুটা কি এক কণাও থাকতে নেই রে? মাতৃ আজ্ঞায় মেয়ে পার করতে বসবার সময় বউয়ের মুখটা একবারও মনে পড়ল না? 30 বছর একত্র ঘর করলি, বনের পশু পাখির প্রতিও যে মায়া জন্মায়, তা জন্মায়নি তোর? নবকুমার দৃপ্ত কণ্ঠে বলে, এই কথা বললে তুমি সদুদি? ওর কথা আমার মনে পড়েনি? অবস্থাটা বুঝেছ আমার?
দশচক্রে ভগবান ভূত হয়ে। নবু, নেমে যা। মেয়ে জামা এখনো ঘরে, কুটুম্ব খেপে বসে আছে, অনেক কাজ কর্তব্য আছে, সেখানে না গেলে চলবে না। মেয়েটার কথা ভাব। মেয়েটা? আমি মেয়েটার কথা ভাববো? নবকুমার পাগলের মতো করে। স্নেহময়ী মা যে তার বুকে মুগুর মেরে রেখে এলো, সেটা তো কই ভাবছ না? এই যে সে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, আর মা তার দিকে দৃষ্টিপাত মাত্র না করে টেকরে চলে এলো। বুক ফেটে গেল না তার? তার কোনো অপরাধ আছে? সত্যবতী আর কথা বলে না। শ্রান্তভাবে ছইয়ের ধারে বাঁশে মাথাটা ঠেকিয়ে চোখ বুজে বসে থাকে। শুধু এবার দৃঢ়ভাবে বলে, নবু, তুই নামবি? নেমে পড়ে নবকুমার। পিছন দিকে না তাকিয়ে হনহন করে হেঁটে যায়, কোচার খুঁটে চোখ মুছতে মুছতে। গাড়ি এগোতে থাকে। মাঠ পার হয়ে হাটতলায় এসে পৌঁছলো বলে। এখানে ঘোড়ার গাড়ি মিলবে, সরল দেখবে তার ব্যবস্থা। সাধন মার প্রতি বিরক্তিবশত আসেনি সঙ্গে। বাবা যত বড় গর্হিত কাজই করে থাকুন, মার নির্লজ্জ কেলেঙ্কারিও তার কাছে অধিক অসহ্য। গরুর গাড়ির মেয়াদ ফুরিয়ে আসছে। আকাশের দিক থেকে তাই চোখ ফেরাতে ইচ্ছে করছে না। সমস্ত পশ্চিম আকাশটা জুড়ে যেন লালের সোনা। আকাশের ওপারে কি সত্যি আছে আর এক জগৎ? তারা ওখানে কারো চিতা জ্বেলেছে? এ তারই অগ্নি আলো, নাকি আগুন নয়, শুধু রং? সেখানে এর কোনো নববধূ তার লাল চেলিখানা মেলে দিয়েছে শেষ রোদ্দুরে। একসময় শুধু একটা নিঃশ্বাস ফেলে বলে, বিয়ে হয়েছে বলেই সব আশা পুড়িয়ে যাবে বউ? একেবারে ত্যাগ করে দিয়ে চলে আসবে তুমি সুবর্ণকে? তুমিও তো বিয়ের পরই এতখানিটা হয়েছ। সত্য সদুর মুখের দিকে তাকিয়ে দেখে, উত্তর না দিয়ে পারে না। আস্তে আস্তে বলে, আমি যে কতখানিটা হয়েছি ঠাকুরজি, তার প্রমাণ তো এই দেখছো। এ তো মানুষের বিশ্বাসঘাতকতা বউ, এ নিয়ে বিচার চলে না। কিন্তু সুবর্ণকে মানুষ করে তোলার যে বড্ড আশা ছিল তোমার। সত্য আকাশের দিকে চোখ ফেলে। সেখানে কি সুবর্ণর মুখটাই খোঁজে? সুবর্ণকে কি দেখতে পায় সত্য? তাই অমনাচ্ছন্নের মতো বলে, সুবর্ণ যদি মানুষ হবার মাল মশলা নিয়ে জন্মে থাকে ঠাকুরজি, হবে মানুষ, নিজের জোরেই হবে। তার মাকে বুঝবে, নইলে ওর বাপের মতন ভাবতে বসবে মা ওর মহানিষ্ঠুর। সে ভাবনা বন্ধ করি, এ উপায় আমার হাতে নেই। কিন্তু বহু তালুই মশায় সংসার ত্যাগ করে কাশিবাসী হয়েছে, তার উপর আবার এই অশান্তির বোঝা চাপানোই কি ঠিক হবে তোমার? সত্য এবার যেন তার নিজস্ব দৃঢ় ভঙ্গিতে ফিরে আসে, নিজস্ব ধরনে বলে, না ঠাকুরজি, সে অন্যায় আমি করবই বা কেন? বাবার বোঝা হব কেন? তারপর একটু হেসে বলে, অনেক দিন আগে সুবর্ণ যখন জন্মায়নি, পাঠশালা খুলে পড়ানো খেলা করতাম, মনে আছে তোমার ঠাকুরজি? আবার দেখব সেই খেলা ভুলে গেছি না মনে আছে? একটা মেয়ে মানুষের ভাত কাপড় চলে যাবে না তাতে? নিজের পেট নিজে চালাবি বউ, এই সাহস নিয়ে ঘর ছাড়ছিস? শুধু একটা নিঃশ্বাস ফেলে বলে, পায়ের ধুলো নেওয়ার সম্পর্ক নয় বউ, তবু নিতে ইচ্ছে হচ্ছে। কিন্তু তখন যে বললি কাশিতে। হ্যাঁ, যাব কাশিতে বাবার কাছে। সারা জীবন ধরে অনেক প্রশ্ন জমিয়ে রেখেছি, আগে তার উত্তর চাইতে যাব। সহসা স্তব্ধতা নামে। গাড়ি ধীরে ধীরে হাটতলায় এসে থামে। গরুর গাড়ির পথ শেষ হয়। এতক্ষণ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের অন্তিম পর্ব। আশাপূর্ণা দেবীর লেখা অন্যান্য উপন্যাসের মধ্যে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি আমার অন্যতম প্রিয়। এমন কিছু সাহিত্য কীর্তি আছে যা কেবলমাত্র কোনো একটি নির্দিষ্ট সময়কালের কথাই বলে না, বরং বলে চলে জীবনের কথা,
মানুষের কথা, এবং সব কিছু পেরিয়ে এক আলাদা রকমের উৎসাহ দেয় কিছু সাহিত্য কীর্তি। কেমন লাগলো আপনাদের এই যাত্রাপথ সত্যবতীর সঙ্গে? জানি খুব সহজ ছিল না, না সত্যবতীর কাছে না আপনাদের কাছে। অনেক মান অভিমান ও অনেক দুশ্চিন্তার দোলাচলে পেরিয়ে আসতে হয়েছে আমাদেরকে। কোনটা বড়, সমাজ না সংসার, নাকি নিজের আত্মসম্মান? মূল্যবোধ ও কর্তব্যের মধ্যেও দোলাচল হয়েছে বহুবার, কিন্তু সত্যবতী অটল বিশ্বাসে বারবার এগিয়ে গেছে এক সত্যের দিকে। সুবর্ণ কি কোনোদিনও তার মাকে ক্ষমা করতে পারবে তাকে এইভাবে ছেড়ে যাওয়ার জন্য? সত্যবতীও কি পারবে সবকিছু ছেড়ে ছুড়ে এইভাবে বেরিয়ে যেতে? তার মনে কি কোনোদিনও কোনো গ্লানি হবে না? সত্যবতী মূল্যবোধ ও স্বাধীনতার যে অঙ্কুর সুবর্ণর মধ্যে বপন করেছে তা কি কোনোদিনও অঙ্কুরিত হবে, নাকি অযত্নে আর অবহেলায় তা শুকিয়ে মরে যাবে অন্ধকারের অতলে? আপনারা কি সুবর্ণর কথা জানতে চান সুবর্ণর পরিণতির কথা? হ্যাঁ, সত্যর ফেলে যাওয়া সুবর্ণর কথা। আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি আসলে সত্যবতী ট্রিলজির প্রথম পার্ট। এর পরবর্তী অংশ, যার নাম সুবর্ণলতা, হ্যাঁ, সত্যর ফেলে যাওয়া সেই ছোট্ট মেয়ে সুবর্ণর জীবন কাহিনী, হ্যাঁ, তারই নিজের বয়ানে। সেই কাহিনী কি আপনারা জানতে চান? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আপাতত সত্যর গল্প এই পর্যন্তই থাক। আবারও নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আজ তবে এইটুকুই থাক, কথা হবে আবার পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বইয়ে থাকুন। ধন্যবাদ।